নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ বিতর্ক সভা যুক্তি তক্ক। আপনাদের প্রথমেই বলি যে এই মুহূর্তে নির্বাচন প্রক্রিয়া মোটামুটি শেষ, দু একটা বুথে পুনর্নির্বাচন বাকি আছে। গত ৩-৪ সপ্তাহে যদি একটা সাম আপ করার চেষ্টা করি যে এই বঙ্গে বিজেপি রাজনীতি কিভাবে তার জায়গা নিয়েছে অথবা নেয়নি, আমি ৩-৪টে শব্দ খুঁজে পেয়েছি। প্রথম সপ্তাহে কি দেখলাম? উপেক্ষা, উপহাস, তাচ্ছিল্য। দ্বিতীয় সপ্তাহে সেটা হয়ে গেল প্রশ্ন, জল্পনা, কানাকানি। তৃতীয় সপ্তাহে র্যাডিক্যালি সেটা বিস্ময়, ভয়, আতঙ্ক। আর চতুর্থ সপ্তাহে যখন নির্বাচনের প্রচারের একেবারে উত্তেজনা তুঙ্গবিন্দুতে, তখন দেখলাম ক্রোধ, ঘৃণা, আক্রমণ। ইংরেজিতে একটা কথা আছে যে যে কোনো প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীকে নাড়া দেওয়াটাই হচ্ছে সাফল্য। এইটাকে যদি সাফল্যের নিরিখ মানি, তাহলে নিঃসন্দেহে এই 2014 লোকসভা নির্বাচনে বিজেপি এ রাজ্যে সফল। কিন্তু এই সাফল্যের যে বুদবুদটা, সেটা অনেকেই বলছেন যে 16 তারিখ যে ইভিএমগুলো খোলা হবে দুম করে ফেটে যাবে আর হাতে পড়ে থাকবে এইটা, এই পেন্সিল। কি অন্যরা কি মনে করছেন, সেটার জন্যই আজকে আমাদের এই বিতর্ক সভা। আজকে আমাদের মোশন, প্রস্তাব, বঙ্গে মোদি হাওয়া, গল্প এখন সত্যি। যারা আছেন, নতুন করে কারুর কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আমার একদিকে আছেন মোশনের পক্ষে বাবুল সুপ্রিয়, তথাগত রায়, বাদশা মৈত্র, তিলোত্তমা মজুমদার। আর বিপক্ষে রয়েছেন প্রস্তাবে মানব মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, সুগত মার্জি, বাণী বসু। আমাদের নিয়মটা আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিই যে প্রত্যেক বক্তা প্রথমে 5 মিনিট পাবেন, 4 মিনিটের মাথায় ওয়ার্নিং বেল বাজবে। পরের রাউন্ডে তারা 4 মিনিট পাবেন, 3 মিনিটের মাথায় ওয়ার্নিং বেল বাজবে। এবং শেষে একটা ছোট্ট নোট অফ ডিসেন্ট রাউন্ড, পরস্পর সরস টিপ্পনির জন্য। সেটা আমরা বিশেষ ওই শেষ পাতে মিষ্টি রাখার মতো এই ছোট্ট 2.5 রাউন্ডের 2.5টা রেখেছি। আমরা অনুষ্ঠান শুরু করব। আমার প্রথম বক্তা যিনি, তিনি কোন পক্ষে বলবেন এটা নিয়ে কোনো পুরস্কার নেই। তার কারণ সত্যি সত্যি বঙ্গে যদি হাওয়া বলে কিছু না থাকে, এটা সত্যি গল্প হয়, তাহলে বাবুল সুপ্রিয় ভালো খেলিয়াও পরাজিত হইবেন। আমার প্রথম বক্তা বাবুল সুপ্রিয়, আমরা গানম্যান হিসেবে চিনতাম, গানের লোক, যদিও রাজ্য পুলিশের খাতায় এখন আর্মস অ্যাক্টে অভিযুক্ত, এবং সত্যিকারের গানম্যান, এরম একটা জল্পনা আছে। বাবুল সুপ্রিয় প্রস্তাবের পক্ষে প্রথম বক্তা। The time starts now. পোডিয়ামে প্লিজ। Good evening, everyone. গল্প না সত্যি, হাওয়া না কি বলবো, ঝোড়ো হাওয়া, সেই বিতর্কে নিশ্চয়ই ঢুকবো। তবে প্রথমেই যেটা বলতে চাই, যেটা দিয়ে আজকে সুমনবাবু শুরু করলেন, যে আমি গানম্যান, আর্মস অ্যাক্টে ইয়েস, আই অ্যাম বুকড ইন দ্য আর্মস অ্যাক্ট। যদিও প্রথমেই আপনাদের বলে রাখি, আই হ্যাভ ইউজড আর্মস সিন্স মাই চাইল্ডহুড। ছোটো থেকে ইউজ করেছি মাই রাইট আর্ম অ্যান্ড মাই লেফট আর্ম। তৃতীয় কোনো আর্ম আমি কখনো ইউজ করিনি। তারপরে তো বুঝতেই পারছেন, ইটস আন্ডার জুরিসডিকশন, দেখা যাবে। প্রথমেই আমি বলবো যে স্টার আনন্দের, সুমন ভেরি সরি, বাট এক্সিট পোল আমি 2 দিন ধরে দেখছি। তাতে আমার মনে হয়েছে যে আই হ্যাভ টু ডিফার। এক্সিট পোল ইজ নট মেন্ট টু মানে ট্যালি ইন ওয়েস্ট বেঙ্গল। এক্সিট পোলে যা দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সেটা মিলবে না। আর তার কারণটা খুব সিম্পল। শাসক দল যে পরিবেশ বা যে হাওয়া চারদিকে তৈরি করে রেখেছেন, তাতে খুব লজিক্যালি দেখতে গেলে পোল বুথ থেকে বেরিয়ে কেউ যদি সিপিএম, বিজেপি বা কংগ্রেসকেও ভোট দেয়, তারা কি বলবে তৃণমূল? এটা তৃণমূল স্তরেও সম্ভব না। তো আমার খুব সিম্পল একটা লজিক হচ্ছে যে এক্সিট পোল বাকি ভারতবর্ষের ক্ষেত্রে আই এম শিওর ইউ আর গোইং টু বি রাইট, স্টার আনন্দ, এবিপি, নিয়েলসন, বাট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওটা ভুল হবে। আর আমি আসানসোলে যেমন আমার সবাইকে বলেছিলাম যে চুপচাপ পদ্মে ছাপ, অর্থাৎ যদি ইয়েতে দিয়েও থাকো, বিজেপিকে দিয়েও থাকো, বাইরে এসে কিছু বলার দরকার নেই। বিকজ চারদিকে সন্ত্রাস, একটা ভয়ের এমন বাতাবরণ তৈরি করে রাখা হয়েছে যে মানুষ সত্যি কথা বলার যে সাহসটা, সেটাই হারিয়ে ফেলেছে। আরে দিদি, এটাই কি পরিবর্তন না আপনি বলতেন? এটাই কি পরিবর্তন? আপনিই আলাদা। এমন পরিবর্তন এসছে যে মানুষ নতুন করে স্বপ্ন দেখতেই বোধহয় ভুলে গেছে। মা, মাটি, মানুষ, এই 3টে কথা বলে আপনি
পরিবর্তন এনেছিলেন। আপনাকে শ্রদ্ধা করি, আপনার সংগ্রামকে শ্রদ্ধা করি। 34 বছরের আপনি হিস্ট্রিকে বদলে দিয়েছেন, বাট হিস্ট্রি বদলে গিয়ে পরিবর্তন একটা এসছিল। বাট আপনি যে সমস্ত যে রাস্তায় আপনার সেনাপতি বা আপনার কি বলবো দাওয়ার বোর্ডে যদি বোর্ডে বলা হয় তাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন, তাতে মনে হয় হিস্ট্রি ক্যান রিপিট ইটসেলফ, অর্থাৎ আরেকটা পরিবর্তন বোধহয় হতেই পারে। নেভার রিয়েলি নো। পরের প্রশ্ন হচ্ছে যে এই হাওয়াটা ঝড় হচ্ছে কিনা। এখানে আমি একটা ছোট্ট সায়েন্টিফিক ব্যাখ্যা দেবো, ঝড়টা কি বা হাওয়াটা কেন হয়। গরম জায়গা থেকে গরম হাওয়া ওপরে উঠে গেলে সেখানে একটা ভ্যাকুম তৈরি হয়, সেই ভ্যাকুমে ঠান্ডা হাওয়া আসে। দিদি, গরম হাওয়া তো আপনি চারদিকে তৈরি করেই রেখেছেন, যেখানে ঠান্ডা আছে সেখানেও গরম হচ্ছে। যেখানে ভোটের আগে তথাকথিতভাবে ঠান্ডা ছিল সেসব জায়গাগুলো এমনভাবে গরম হয়ে আছে যে গরম হাওয়া তো উপরে উঠবে। মানুষের স্বপ্নের যে গরম যে দীর্ঘ নিঃশ্বাস সেটা সব জায়গায় বেরোচ্ছে, হয়তো চাপা দীর্ঘ নিঃশ্বাস হতে পারে, কিন্তু তার 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 টেম্পারেচারটা কিন্তু গরম, অর্থাৎ গরম হাওয়া উপরওয়ালার দিকে উঠছে। আর ঠান্ডা বাতাসের মতো মোদির হাওয়া, অর্থাৎ যেটা মনকে শীতল করে দেয়, যার পলিসি এবং যার কনভিকশন, যার কথাবার্তা, তার মধ্যে একটা মানে আক্রমণ আছে, কিন্তু শালীনতা আছে। হয়তো অনেক ক্ষেত্রে আপনারা তার দিকে আঙুল তুলেছেন, নানা রকম বিষয়ে আঙুল তুলেছেন, যদিও তার মধ্যে মেন বিষয়টা নিয়ে যেটা নিয়ে আঙুল তোলা হয়েছে, যে ভাষায় আঙুল তোলা হয়েছে, সেটা কিন্তু আপনারা পারেন না, বিকজ সুপ্রিম কোর্ট থেকে হি ইজ এক্সঅনারেটেড। কাজে ওই ধরনের ভাষা বা ওই টার্মগুলো ওনার ক্ষেত্রে ইউজ করলে সেটা খালি বাঙালি শিষ্টাচারের পরিবর্তী বা রবীন্দ্রনাথের ভাষার পরিপন্থী হয় তা নয়, মানে আমার মনে হয় যে কন্টেম্প্ট অফ কোর্টও বোধহয় হয়ে যায়। তো যে মানুষটার নির্বাচনী ম্যানিফেস্টো আর সে যেটা করতে পারে তার মধ্যে ফারাকটা কম, সেই তার দিকে তো হাওয়া বইবেই, তার দিকে তো মানুষ ভিড়ে তাকাবেই। কারণ মা মাটি মানুষের আপনার কথা বলেছেন, কিন্তু দিদি একটা জিনিস বলুন তো, আপনার কথা শুনে কোথাও কি আমরা মাকে খুঁজে পাই, মায়ের ভাষা খুঁজে পাই? নাও। যদি আপনি মাটির কথা বলেন তাহলে মাটির সোঁদা গন্ধ বাংলায় যেটা পাওয়া যায় সেটা কি কোথাও আমরা খুঁজে পাই? নাও। অর্থাৎ যেটা থার্ড, মা মাটি মানুষ, মানুষের সঙ্গে আপনার সংযোগ বিচ্ছিন্ন হতে বাধ্য, এবং সেই বিচ্ছিন্নতাটাই যে মানুষের বুকে যে গরম হাওয়াটা তৈরি করছে সেটাই কিন্তু ঝড় হবে। কারণ আবার সায়েন্সে ফিরে যাই, সায়েন্টিফিক্যালি বলতে গেলে ঝড় কখন হয় জানেন? স্টর্ম হয় যখন গরম হাওয়ার সঙ্গে ঠান্ডা হাওয়ার লড়াই শুরু হয়। আপনাকে শ্রদ্ধা করি, আপনি শিল্পীদের ভালোবাসেন, সত্যিই শ্রদ্ধা করি। আমি যখন এসছিলাম আসানসোলে, কোরা কাগজ থা দিল্লিয়ে মেরা, তার মধ্যে অনেকগুলো FIR লিখ দেয়া নাম তেরা, তো আমি কখন তো কিন্তু ভাবিনি যে আমাকে এত শুরুতেই এত কনফ্লিক্টের মধ্যে যেতে হবে। কিন্তু আমার যে নেতা, তিনি যেটা বলতে চাইছেন সেটাকে আপনার রাজনৈতিকভাবে মোকাবেলা করুন, কোনো পলিসির কথা না, কোনো নীতির কথা না। অথচ একটা মানুষ সে কি করতে পারে সেটা টেস্ট টিউবে করে গুজরাটে দেখিয়ে দিয়েছে। গুজরাটে দেখিয়ে দেওয়ার পর তারপরে সে ভারতকে সেই স্বপ্নটা দেখাচ্ছে। আমরা স্বপ্ন দেখবো না কেন? আপনাকে নিয়েও তো স্বপ্ন দেখেছিলাম 2.5 বছর আগে, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। টাইম শেষ। খালি এটাই বলবো যে মোদি হাওয়া ঝড় হচ্ছে, বাট ইউ নেভার নো, যত গরম বাড়বে তত ঠান্ডা হাওয়ার সঙ্গে তার লড়াই হবে, এবং সেই ঝড়টা 2016 কোথায় হাতড়ে পড়বে আমরা কিন্তু সত্যিই জানি না। থ্যাংক ইউ বাবুল। আমি সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পরে ভেবেছিলাম যে সায়েন্সের এই বইগুলো আর এই তত্ত্বগুলো থেকে আমার মুক্তি ঘটলো, এই বয়সে এসে মনে হচ্ছে যে ঘটেনি। আমি ভাবছিলাম কোন মুহূর্তে তুমি গেয়ে উঠবে এমন একটা ঝড় উঠুক, কিন্তু ঝড় কি দেখতে পাচ্ছেন বিপক্ষের বক্তারা? মানব মুখোপাধ্যায় আমার পরবর্তী বক্তা বিপক্ষে। ধন্যবাদ। ঝড় বা হাওয়া উঠবে কিনা তো 16 তারিখ বুঝবো, আজকে বুঝবো কি করে? এমনিতে ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে ভারতবর্ষের এক্সিট পোলগুলোর যথেষ্ট বৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড়িয়েছে যে তাদের পূর্বাভাসকে বিশ্বাস করা যায়। কিন্তু যে হাউসের ডিবেট সেই হাউসের প্রতি মর্যাদা দিয়ে আমি যদি তর্কের খাতিরে SCC নিয়েলসনের এক্সিট পোল ধরে নিই, কোনো মোদি হাওয়া বা ঝড় পশ্চিমবাংলাতে নেই। 13% ভোট ওরা প্রেডিক্ট করেছে। যদি পশ্চিমবাংলা একটা সিঙ্গল কনস্টিটিউয়েন্সি হয় তাহলে বিজেপির জামানত থাকে না। এ কেমন ঝড়, যে ঝড় জামানতও রাখতে পারে না। ওরা প্রেডিক্ট করেছে বিজেপি একটি সিটে জিতবে। আমি যদি খুব ভুল না বুঝি সেটা দার্জিলিং, এবং দার্জিলিংয়ে বিজেপি জিতবে বিমল গুরুংদের ভোটে, বিজেপির নিজস্ব ভোটে না। ওরা প্রেডিক্ট করেছে 13% ভোট পাবে। যদি বিমল গুরুংদের ভোট জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং থেকে বাদ দেয়
তাহলে 11% বা 11.5% মতো বিজেপির ভোট হতে পারে অ্যাকর্ডিং টু দেয়ার এক্সিট পোল। 1991 সালে কিন্তু বিজেপি এই ভোটটা এই পশ্চিমবাংলাতেই পেয়েছিল। কাজে সেই দিক থেকে এমন কোনো পূর্বাভাস নেই যে একটা ঝড় উঠবে, এমনকি হাওয়া উঠবে। আসলে ঝড় বা হাওয়া ভোটের ক্ষেত্রে তৈরি হয় মানুষের স্বাভাবিক আবেগের প্রতিফলনে। দুটো ঝড় আমরা দেখেছি নির্বাচনে। একটা 1977 সালের ঝড়, জরুরি অবস্থার বিরুদ্ধে মানুষের গণতন্ত্রের পক্ষের ঝড়, যেটা আবেগের প্রতিফলন ঘটেছে। দ্বিতীয় আরেকটা ঝড় আমরা দেখেছি অন্য ধরনের, 1984 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে একটা সহানুভূতির ঝড়। এছাড়া কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে ঝড় ওঠেনি। ঝড় মানুষের স্বাভাবিক আবেগ থেকে হয়। আমি আমার দর্শকদের কাছেই একটা প্রশ্ন রাখি, আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো একটি কোম্পানি তাদের একটি সিঙ্গল প্রোডাক্টকে বাজারজাত করতে সর্বাধিক কত টাকার বিজ্ঞাপন দিয়েছে? এবং বিজেপি তাদের সিঙ্গল প্রোডাক্ট নরেন্দ্র মোদীর জন্য কত কোটি টাকার বিজ্ঞাপন দিল? বিজ্ঞাপন তো আবেগ তৈরি করে না, বিজ্ঞাপন ম্যানুফ্যাকচার্ড ওপিনিয়ন তৈরি করে। ম্যানুফ্যাকচার্ড ওপিনিয়ন কখনো মানুষের আবেগকে স্পর্শ করে না। এই যে তথাকথিত কথা হচ্ছে যে নরেন্দ্র মোদী ঝড় গুজরাট মডেল, আমি জিজ্ঞাসা করি, নরেন্দ্র মোদী আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কথাটা প্রথমে কারা বললে? কারা গুজরাট মডেল কথাটা আবিষ্কার করলে? আমি যদি খুব ভুল না বলে থাকি, ভাইব্রেন্ট গুজরাট মডেল কথাটা ফার্স্ট যিনি গুরুত্বপূর্ণভাবে আনেন তিনি আম আদমির কেউ না, তিনি আনন্দ মহিন্দ্রা গ্রুপের যিনি চেয়ারম্যান। মোদীকে ভবিষ্যৎ দ্রষ্টা সাধারণ মানুষ কেউ বলেনি, বলেছেন মুকেশ আম্বানি, বলেছেন রতন টাটা। এমনকি বিজেপিও ভোটের 3-4 মাস আগেও এরকম কোনো চূড়ান্ত ডিসিশন তারা নেয়নি যে নরেন্দ্র মোদী তাদের আগামী প্রধানমন্ত্রীর প্রার্থী। কাজে এটা মানুষের চাহিদা না, এটা কনস্ট্রাক্ট করা হয়েছে, এটা ম্যানুফ্যাকচার করা হয়েছে। যদি কিছু হাওয়া থেকে থাকে ভারতবর্ষের এই মুহূর্তে রাজনীতিতে, সেই সূত্রে পশ্চিমবাংলার রাজনীতিতে, সেটা একটা কংগ্রেস বিরোধী হাওয়া। কংগ্রেসকে মানুষ রিজেক্ট করেছে, রিজেক্ট করবে। একটা ইস্যু এনাফ মূল্যবৃদ্ধি, প্রাইস রাইস। এখন আনন্দ মহিন্দ্রা, গৌতম আদানি, মুকেশ আম্বানি, রতন টাটাদের একটা দায়িত্ব ছিলই। মনমোহন সিংয়ের পলিসির ব্যাপারে তাদের কোনো ডিফারেন্স ছিল না, কিন্তু তাদের ভয় ছিল, মনমোহন সিংয়ের পলিসি সম্পর্কে তাদের ভয় ছিল কংগ্রেস পরাজিত হবে, সঙ্গে তাদের পলিসিটাও না পরাজিত হয়। তারা একটা নতুন রিপ্রেজেন্টেটিভ খুঁজবার চেষ্টা করছিল যে ইকোনমিক ইস্যুতে নরেন্দ্র মোদীর এজেন্ডাকেই পার্সু করবে আরও অ্যাগ্রেসিভ ওয়েতে। এটা প্র্যাকটিক্যালি নিও ইকোনমিক পলিসি মোর অ্যাগ্রেসিভলি ইমপ্লিমেন্ট করবেন নরেন্দ্র মোদী। এর জন্য ওনাদের চয়েস হচ্ছে নরেন্দ্র মোদী। এবং আনফর্চুনেটলি আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, এই এত গোটা ভোট বিতর্কে কোথাও অর্থনৈতিক নীতি ডিবেটে আসলো না। ভারতবর্ষের অর্থনীতির ভবিষ্যৎ কি? একটা গ্লোবাল ক্রাইসিসের মধ্যে ভারতবর্ষ চলছে, তার থেকে সে বেরিয়ে আসবে কে, কীভাবে? গোটা সলিউশনটা বলা হলো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হলেই সমাধান হবে না। কখনো একজন প্রধানমন্ত্রী এরম একটা গ্লোবাল ক্রাইসিসের সলিউশন ধরে না। ডেফিনেটলি নরেন্দ্র মোদী যে কাজ করবেন, যদি যেতেন, রাহুল গান্ধী এই কাজটা করতে পারতেন না তা নয়, কিন্তু নরেন্দ্র মোদীর একটা ট্রাম্প কার্ড আছে, তার নাম, তার মুখ মানুষকে ডিভাইড করে দেয় ধর্মের লাইনে। কাজে প্রতিরোধটা ডিভাইড করতে পারবে নরেন্দ্র মোদী মোর এফেক্টিভলি দেন রাহুল গান্ধী। এর জন্য মানুষের চয়েস নরেন্দ্র মোদী না, ভারতবর্ষের একচেটিয়া শিল্পপতিরাই তার প্রতিনিধি। ধন্যবাদ মানবদা। 30 সেকেন্ড বেশি, কিন্তু আবেগ কম, মস্তিষ্ক বেশি, পরিসংখ্যান বেশি, যুক্তি বেশি। পরবর্তী বক্তা তথাগত রায় একেবারে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন মানব মুখোপাধ্যায় যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে বিজেপি প্রার্থীদের জামানত জব্দ হতে পারে। সঞ্চালক মহোদয়, উপস্থিত ভদ্রমণ্ডলী,
মানববাবুর সঙ্গে আমি একটা বিষয়ে একমত যে 16 তারিখে বোঝা যাবে, এবং একটা বিষয়ে একমত নই, সেটা হলো যে 1977 এবং 1984 সালে ঝড় উঠেছিল। শুধু তা নয়, 2011 সালেও ঝড় উঠেছিল, যখন সিপিএম উড়ে যায় যেই ঝড়ে। 34 বছরের অচলায়তন সেই যে ঝড়ে মুছে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদীর যে ঝড় আছে বলে আমরা এদিক থেকে প্রতিপাদ্য বিষয়কে সমর্থন করছি, সেই ঝড়টা কেন আছে একটুখানি বোঝা দরকার। মূলত কেন আছে সেটা বুঝতে গেলে নরেন্দ্র মোদী শ্রীরাম কলেজ অফ কমার্সে একটা বক্তৃতা দিয়েছিলেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। সেই বক্তৃতাটা শুনলে খুব ভালো লাগবে, মানে খুব সম্যক বোঝা যাবে। সেটা ইউটিউবে এখনও পাওয়া যায়। সেটাতে উনি বলেছিলেন, আমি ভোট ব্যাংকের রাজনীতি থেকে উন্নয়নের রাজনীতিতে উত্তরণ চাই। এই ভোট ব্যাংকের রাজনীতি ভারতের সর্বনাশ করেছে। একটি বিশেষ সম্প্রদায়কে ধরে তাকে তোয়াজ করে তাকে নানা রকম জিনিস পাইয়ে দিয়ে সেই সম্প্রদায়ের ভোটটি কুক্ষিগত করা, এরই নাম ভোট ব্যাংকের রাজনীতি। এবং এর প্রকাশ আমরা পশ্চিমবঙ্গে দেখেছি মুসলিমদের নিয়ে, বিহারে দেখেছি গোয়ালাদের নিয়ে, উত্তরপ্রদেশে দেখেছি দলিতদের নিয়ে, এবং এটা আমরা বামপন্থীদের মধ্যেও দেখেছি। অর্থনৈতিকভাবে যারা বিভিন্ন স্তরে আছেন তাদের মধ্যে একটা এরকম ঝগড়া বাঁধাবার চেষ্টা নেই, যেটাকে ওরা গেরেমবাড়িভাবে ক্লাস স্ট্রাগল বলে। এই রাজনীতি থেকে উত্তরণ প্রয়োজন, অর্থাৎ পুরো সমাজটাকে ওপরে তোলা প্রয়োজন। এই কথাটাই নরেন্দ্র মোদী বলে গেছেন, এবং এইটা সাধারণ মানুষের হৃদয় স্পর্শ করেছে। সাধারণ মানুষ আর লড়াই চান না, সাধারণ মানুষ আর একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ চান না, একটা বিশেষ সম্প্রদায়কে তুলতে চান। মানববাবু যে মুকেশ আম্বানি আর রতন টাটার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন বা তাদের খুব নিচু চোখে দেখবার চেষ্টা করেছেন, সাধারণ মানুষ কিন্তু এভাবে দেখে না। তার কারণ পৃথিবীর ইতিহাস প্রমাণ করে যে বড় শিল্পপতিরাই পৃথিবীর উন্নতি করতে পারেন। যে সমস্ত দেশ আজকে অর্থনৈতিকভাবে অগ্রসর, তারা শিল্পপতিদের চেষ্টাতেই অগ্রসর। আর যে দেশ শিল্পপতিদের ছেড়ে দিয়ে সরকারি উদ্যোগের ওপর ভরসা করছিল, সে দেশ অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন আজ বাতাসে মিলিয়ে গেছে। অতএব নরেন্দ্র মোদীর যে অর্থনীতি, সেই অর্থনীতি যে সঠিক অর্থনীতি, এবং সেই অর্থনীতি যে সারা ভারতে একটা যুগান্তর আনতে পারবে, এটা মানুষ বুঝেছেন। দ্বিতীয় কথা হলো যে কারণে ঝড়টা হয়েছে সেটা পুরোপুরি নরেন্দ্র মোদীর কৃতিত্ব নয়, খানিকটা নরেন্দ্র মোদীর বিরোধীদেরও কৃতিত্ব। তারা যেভাবে নরেন্দ্র মোদীকে বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং তার গায়ে কালি ছেটাবার চেষ্টা করেছেন এবং করে সমূলে ব্যর্থ হয়েছেন, সেটা সাধারণ মানুষের মনে যে একটা ভাবনার সঞ্চার করেছে, সেই ভাবনাটাকেই আমরা ঝড় বলতে পারি। 12 বছর ধরে এই ভদ্রলোকের নামে একটা দাঙ্গার কথা চাপাবার চেষ্টা করা হয়েছে, যদিও সেই ধরনের দাঙ্গায় সিপিএম অভিযুক্ত, মরিচাপিতে সেই ধরনের দাঙ্গায় কংগ্রেস অভিযুক্ত, দিল্লির শিখ বিরোধী দাঙ্গা এবং আরও বহু দল অভিযুক্ত। কিন্তু সেগুলো ভুলে গিয়ে আদালতের সিদ্ধান্তটাকে একেবারে উড়িয়ে দিয়ে এক ভদ্রলোকের নামে ক্রমাগত কালি ছেটাবার চেষ্টা হয়েছে, এবং সেই চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এখন বলা হচ্ছে না না, আদালতের সিদ্ধান্ত কিছু না, জনমনের সিদ্ধান্ত আছে। জনমনে উল্টো সিদ্ধান্তটাই আছে, যারা তার বিরোধীরা বুঝছেন না। এবং এরই ফলে আজকে এই ঝড়টা দাঁড়িয়েছে। যে জিনিসটা নরেন্দ্র মোদী করতে চেয়েছেন ভারতে, যার ফলে এই ঝড়টা উঠেছে, সেটা হলো এই উন্নয়নের রাজনীতি। এই উন্নয়নের রাজনীতি যেটা উনি করেছেন, সেটার কিন্তু বিকল্প কেউ কিছু দেখাতে পারেনি। গুজরাট মডেলের বিকল্প, সোনিয়া গান্ধীর তো অনেক মুখ্যমন্ত্রী আছেন, আসামে তরুণ গগৈ আছেন, কেরালায় উমেন চণ্ডী আছেন, হরিয়ানায় ভূপিন্দর হুডা আছেন। এদের কিন্তু কোনো বিকল্প মডেল উনি দেখাতে পারেননি। কি করেছেন? খালি ছিদ্র খুঁজে বেরিয়েছেন। এই দেখো গুজরাটে শিশু মৃত্যুর হার বেশি, এই দেখো তারা অপুষ্টিতে ভোগে, এই দেখো শুধু গ্রামের উন্নতি হয়েছে, শহরের উন্নতি হয়নি। যে আমরা জানি যে মানুষ নিজে কোনো কৃতিত্ব দেখাতে পারে না, শুধু অন্যের ছিদ্র খুঁজে বেড়ায়, সে অপদার্থ, তাকে দিয়ে কোনো কাজ হবে না। হয়নি যে সেটা গত 10 বছর প্রমাণ করেছে। এবং আজকে মানুষ একটা বিকল্পের জন্য, একটা পজিটিভ বিকল্পের জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছেন।
এবং এই মরিয়া হওয়াটাই বিশেষ করে যেটা যুব সমাজের সামনে যুব সমাজের মনে হয়েছে, এটাই মোদি ঝড় তৈরি করেছে। এবং আমরা 16 তারিখে দেখব যে এই মোদি ঝড় বিরোধী শক্তিদের উড়িয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ তথাগত দা। প্রার্থীর পর এবার কি ভোটার? আমার যদি খুব ভুল না হয় তাহলে প্রদীপ ভট্টাচার্য, প্রদীপ দা দক্ষিণ কলকাতার ভোটার, সেখানকারই বিজেপি প্রার্থী তথাগত রায়। পরের বক্তা প্রদীপ দা। তথাগত রায় বলেছেন যে মোদির উত্থানের পেছনে বড় ভূমিকা পালন করেছে মোদিকে বিরোধীদের আক্রমণ। দেখা যাক প্রদীপ দা কি উত্তর শোনে। আচ্ছা, নমস্কার। যদিও অনেক দেরি হয়ে গেছে, তবুও প্রথমে আমি আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। একটু ইতিহাসে যেতে হবে আমায়, কিছু মনে করবেন না। বাংলায় মোদির হাওয়া গল্প হলো সত্য, দুটো জিনিস। গল্প কখনো সত্য হতে পারে, কিন্তু গল্প সত্য না হওয়াটাই বাঞ্ছনীয়। গল্পের গরু আকাশে উঠতেই পারে, গাছে চাপতেই পারে, কিন্তু সত্যের গরু গাছে চাপে না। এইটাই আপনাদের প্রথমে মনে রাখতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে বাংলার মাটিটাকে বুঝতে হবে। এই মাটিতে হাওয়া তো নেই, ঝড়ের প্রশ্ন অনেক দূরে, ওটা বরাকর নদীর ওপারে রয়েছে। দামোদরের এই পারে আসার কোনো সম্ভাবনা আছে বলে অন্তত আমার মনে হচ্ছে না, আমি পশ্চিমবঙ্গকে যেভাবে দেখেছি। ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে যেটি ভারতবর্ষের মাটিতে ভারতীয় জনতা পার্টি হয়েছে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি ভবানীপুর থেকে জিতে গিয়েছিলেন একবার। কিন্তু সেই শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার মাটিতে আজকে এত বছরও ভারতীয় জনতা পার্টি তৈরি হলো না কেন? কারণ বাংলার মাটি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম দিতে পারে, ভাইস চ্যান্সেলর কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৈরি করতে পারে, কিন্তু বাংলার মাটি কখনোই একটি ধর্মান্ধ রাজনৈতিক শক্তিকে প্রশ্রয় দেয়নি বলেই বাংলার মাটিতে চিরকাল আমরা দেখে এসেছি অসাম্প্রদায়িক শক্তি, সেটাই কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে গুরুত্ব লাভ করে। দেখুন, ভারতবর্ষে অস্বীকার করে কোনো লাভ নেই। একটা পরিবর্তন কেউ কেউ চেয়েছেন, হতেই পারে সে পরিবর্তন, কিন্তু তার মানে এই নয় যে বাংলার মাটিতে একটা ভয়ঙ্কর রকমের মোদির হাওয়া প্রবেশ করেছে। কে অস্বীকার করতে পারে যে গুজরাটে দাঙ্গা হয়নি? কে অস্বীকার করতে পারে? আপনারা যদি কেউ মনে করেন, অন্য রাজনৈতিক দলের নেতারা তারা যদি আজকে প্রশ্ন করে কংগ্রেসের নাম তুলে নিয়ে এসে, সেখানে তো উত্তর বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের সম্পর্কে যে অ্যাকশানগুলো নেওয়া দরকার সেগুলো তো নেওয়া হচ্ছেই। কিন্তু এখানে একটা অন্যায় করে সেই অন্যায়টাকে এমনভাবে ফোমেন্ট করা হয় যেন অন্যায় করেনি, এটা তো হতে পারে না। সুতরাং ওই যে রাজনৈতিক চিন্তা, ওই রাজনৈতিক চিন্তা কিন্তু কোনোদিনও বাংলায় আসবে না। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, স্বতন্ত্র পার্টি ভারতবর্ষের অন্য জায়গাতে হয়েছিল, বাংলায় হয়নি। ভারতীয় জনতা পার্টি অন্য জায়গায় হয়েছে, বাংলায় হয়নি। বাংলায় কখনো কোনো রাইটিস্ট পলিটিক্যাল ফোর্স ডেভেলপ করতে পারে না, কারণ বাংলার মাটি সেটা কখনোই গ্রহণ করতে পারবে না। আরেকটি জিনিস আমরা যেন ভুলে না যাই, সেটি হচ্ছে এই যে নরেন্দ্র মোদীর নাম আজকে উঠে এসেছে। কে নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদীর সম্পর্কে এটা তো অস্বীকার করে লাভ নেই। যেভাবে খবরের কাগজে, ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা হয়েছে, তীব্রভাবে প্রচার করা হয়েছে, আমাকে মনে করিয়ে দিচ্ছে আমি এক সময় আমেরিকায় গিয়েছিলাম নির্বাচনের সময়। সেখানে গিয়ে সেখানকার সিনেটর এবং কংগ্রেসের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে
বুঝেছিলাম কেমন করে কিছু সংখ্যক ব্যবসায়ী নির্বাচনটাকে নিয়ন্ত্রিত করে। ভারতবর্ষে এই জিনিস ছিল না। এই প্রথম নরেন্দ্র মোদীকে দিয়ে দেখলাম এ গ্রুপ অফ বিজনেসম্যান তারা কি করে নির্বাচন পরিচালনা করছেন, নিয়ন্ত্রণ করছেন। এটা কিন্তু ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে একটা ভয়ঙ্কর এবং গুরুতর ঘটনা ঘটছে। আমার মনে হয় যে কোনো বিবেকবান মানুষ এই জিনিস সম্পর্কে এখনই সচেতন হওয়া একান্ত দরকার, নয়তো ভারতবর্ষের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন একটা সাংঘাতিক বিপদের মধ্যে পড়বে এবং যে বিপদটা কিন্তু গণতন্ত্রের পরিবর্তে একটা আধা ফ্যাসিস্ট চিন্তার মধ্যে আমাদের নিয়ে যাবে। সেইটা কিন্তু 127 কোটি ভারতবর্ষের পক্ষে খুবই অমঙ্গলজনক হবে। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে নমস্কার জানিয়ে শেষ করছি। অনেক ধন্যবাদ প্রদীপদা। প্রদীপদা নিশ্চিত যে সত্যের গরু গাছে চড়ে না, তারা বাংলার মাটিতেই থাকে। আমার পরের পঞ্চম বক্তা যিনি, অনেকেই বিস্ময় প্রকাশ করছেন যে তার বিপক্ষে বলা উচিত, বাদশা মৈত্র। কিন্তু বাদশা এত স্ট্রংলি বামপন্থায় বিশ্বাস করে যে প্রস্তাবের পক্ষে হোক বা বিপক্ষে ও সবসময় সঞ্চালকের বাম দিকে থাকবে। বাদশা পরবর্তী বক্তা। নমস্কার। ঝড় কিনা সেটা সত্যি 16 তারিখ জানা যাবে, তবে হাওয়া যে বইছে একটু জোরে বইছে, তার সেটা টের পাওয়া যাচ্ছে। বিজেপির ক্ষেত্রে এক্ষুনি জিজ্ঞেস করছিলাম যে দিল্লিতে লোকসভায় 2টো সিট থেকে বিজেপি খুব অল্প সময়ের মধ্যে 80টার বেশি সিট পেয়েছিল, উইদিন এ স্প্যান অফ জাস্ট ফিউ ইয়ার্স। তার মধ্যে বিজেপির জাম্পটা এভাবেই হয়েছিল। এখন কথা হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ, তার ভারতবর্ষে যে হাওয়া বইছে পশ্চিমবঙ্গে তার কিছুটা প্রভাব তো পড়ছেই। তো কেন পড়ছে এটা ভাবতে গেলে এটা অস্বীকার করার উপায় নেই। মানবদার বক্তব্যের একটু বিরোধিতা করে বলছি যে শুধুমাত্র টাটা, বিড়লা, আম্বানি এরাই বলছেন তা নয়। একটু কান পাতলে দেখা যাচ্ছে মধ্যবিত্তর বাড়িতেও শোনা যাচ্ছে যে এবার ভোটটা বিজেপিকে দিলে হয়। একটু ইয়াং ছেলে মেয়েদের মধ্যে শোনা যাচ্ছে গুড অ্যাডমিনিস্ট্রেটর তাকে দিলে হয়। আমি যখন একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে এটা ভাবতে শুরু করেছি কেন এটা হচ্ছে, কতগুলো জিনিস আমার মনে হচ্ছিল, জানি না সেটা ঠিক কিনা। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে বিকল্প অর্থনীতির কথা এই মুহূর্তে দুজন বলতে পারত। একটা লেফটরা বলতে পারে, আর রাজ্যের যারা শাসক দল তারা একটা ফ্রন্টের কথা বলছিলেন। তো থার্ড ফ্রন্ট এখনো সেভাবে দানা বাঁধেনি। এবার কংগ্রেসের বিকল্প যদি কোনো নীতি থাকতে হয়, যদি রাজ্যের শাসক দল কোনো বিকল্প নীতি দেখাতে পারতেন তাহলে মানুষ হয়তো ভাবতো, কিন্তু কোনো বিকল্প নীতি নেই। এবং পুরো জিনিসটা অদ্ভুত কনফিউজিং। মানে এরা কখনো হিউম্যান ডেভেলপমেন্টের কথা বলছেন, মানুষের কথা বলছেন, অ্যাট দ্য সেম টাইম তারা পঞ্চায়েতে গিয়ে সমস্ত ক্ষমতা পঞ্চায়েত প্রধানের হাত থেকে নিয়ে এসডিওকে ডিএমকে দিয়ে দিচ্ছেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিরুদ্ধে হাঁটছেন। তারা কখনো গিয়ে এফডিআই বিরোধিতা করছেন, তারা কখনো এসইজেডের বিরুদ্ধে বলছেন, আবার তারা কখনো এনডিএতে, কখন ইউপিএ 2তে থেকে একই সঙ্গে তারা যে সমস্ত সিদ্ধান্তগুলোর ফলে সারের দাম বেড়েছে, তেলের ওপর নিয়ন্ত্রণ চলে গেছে সরকারের, সেই রুটে সেই সময় কিন্তু তারা তার বিরুদ্ধে আন্দোলন করেনি, প্রতিবাদ করেনি। তাই রাজ্যে এসে চিৎকার চেঁচামেচি করার পরও এফেক্টিভ কোনো রেজাল্ট মানুষ পাচ্ছে না। তাই মানুষের মনে হচ্ছে যে তাহলে যে ফ্রন্টের কথা রাজ্যের যারা শাসক দল তার যে নেত্রী বলছেন তার উপর ভরসা করা যায় না। সেই জায়গাটা কিছুটা হলেও হয়তো যে ভোটাররা বামেদেরকে সরিয়ে, যে ফ্লোটিং ভোটাররা বামেদেরকে সরিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন, তাদের একটা অংশ মনে মনে ভাবছেন হয়তো বিজেপিকে দেওয়া গেলেও যেতে পারে। দিয়েছেন কেন 16 তারিখ জানা যাবে। তার সঙ্গে সঙ্গে আমার যেটা মনে হয় যে পশ্চিমবঙ্গের এটা ঘটনা যে সাম্প্রদায়িক সম্প্রীতি তুলনামূলকভাবে অনেক ভালো, কিন্তু যেটা আমরা দেখতে পাই ইদানিংকালে যে একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করার ফলে আরও অনেকগুলো সম্প্রদায় তাদের মধ্যে যে ক্ষোভ, যে অভিমান জন্মায়, তার প্রকাশটা কখনো কখনো এরম জায়গায়
পৌঁছে যেতে পারে যে আমরা একটা কিছু আশ্রয় চাইছি, একটা স্ট্রং কাউকে চাইছি যে আমাদের হয়ে এসে দাঁড়াবে, আমাদের হয়ে কথা বলবে। কারণ যদি এই বিভাজনটা আগামী দিন আরও প্রকট হয়, তাহলে আমাদের হয়ে পাশে কে দাঁড়াবে সেই সুযোগটা হয়তো বিজেপি নিতে পারে। সেই কারণে কিছু মানুষ হয়তো তার দিকে ঝুঁকে পড়লেও পড়তে পারে এই ভয়ঙ্কর প্রবণতা থেকে নিজেদের বাঁচাবার জন্য। তৃতীয় কথা, গুজরাট মডেল বলে যেটা বলা হয়, সেটার ভুল ঠিক ভালো মন্দ নিয়ে অন্য বিতর্ক আছে, যদিও অমর্ত্য সেন প্রচুর লেখায় তার অনেক রকম কথা বলছেন, সেই বিতর্কে এখন আমি যাচ্ছি না। কিন্তু যেটা আমরা দেখতে পাই যে গুজরাটে অনেক কল কারখানা শিল্প দেখতে পাই আমরা। তা আমার রাজ্যের যারা ইয়াং ছেলে মেয়ে, যারা 21-22 বছর বয়স, তাদের মনে হতে পারে যে রাজ্যে শিল্প না হলে আমরা কোথায় যাব, কি খাবো, কি চাকরি করব। তার সেখান থেকে মনে হতে পারে যে আমি গুজরাটে এত কলকারখানা দেখছি, শিল্প দেখছি, আমার রাজ্যে তাহলে কেন হলো না। অথচ আমার রাজ্যে আজকে শাসক দল তারা যেভাবে একটি তৈরি কারখানাকে সরিয়ে দিয়েছেন, তাই তারা শিল্পের পক্ষে সওয়াল করবেন এবং শিল্পের তৈরিতে উৎসাহ দেবেন, সেটা তারা বিশ্বাস করতে পারছেন না। তার সুযোগটা হয়তো বিজেপি নিচ্ছে, আমি জানি না, মানে নিতে পারে। এবং সব শেষে বলবো আমি যে যেটার জন্য কংগ্রেসের ওপর মানুষের ক্ষোভ অভিমান জন্মেছিল, বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন স্ক্যাম, খুব অল্প সময়ের মধ্যে রাজ্যে যারা ক্ষমতায় এসেছেন তাদের প্রথম সারির নেতা মন্ত্রীরা এত রকম কিছুর সাথে তাদের নাম জড়িয়ে গেছে, লোকে ভাবছেন যে জন্য কংগ্রেসকে আমরা সরাচ্ছি, যে দুর্নীতির কথা ভেবে যদি সরাই, তাহলে এমন কোনো দলের সঙ্গে আমরা কী করে যাব যাদের ক্ষেত্রে একই রকম অভিযোগ, যাদের ক্ষেত্রে একই অভিযোগ বিরুদ্ধে আছে। তাই এই সব কিছু দেখে রাজ্যের মানুষ হয়তো কিছুটা হতাশ, কিছুটা অন্য কাউকে কারোর উপর ভরসা রাখতে চাইছেন। সেইখান থেকে সেই সুযোগটা হয়তো বিজেপি নিচ্ছে বলে পাচ্ছে বলে আমার মনে হয়, এবং 16 তারিখ সত্যি জানা যাবে, তবে হাওয়া একটু হলেও বইছে। থ্যাংক ইউ। ধন্যবাদ বাদশা। পরিচিত বামপন্থা থেকে ডানপন্থায় স্বচ্ছন্দ বিচরণ করলেন। আমার পরের বক্তা অর্থনীতি থেকে সঙ্গীত সাধনায় স্বচ্ছন্দ বিচরণ করেন সুগত মাজিদ। নমস্কার। আজকের যে বিতর্কের আবহাওয়া এখানে সৃষ্টি করার চেষ্টা হয়েছিল, সেটা আমার মনে হয় বেশ দারুণ জমে উঠেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে টপিকটা আজকে যেটা ছিল সেটা আমরা একবার জেনে নিই। সেটা হচ্ছে যে এই যে হাওয়াটা বইছে বিজেপির, সেটা সেই গল্প এখন সত্যি। আমার প্রথমে মনে হয়েছিল যে এটা তপন সিনহার সেই বিখ্যাত ছবি রবি ঘোষের গল্প হলেও সত্যি, এরকম একটা কিছু থেকেই এসছে। আমি গল্প হলেও সত্যি হিসেবে দেখছি না, এটাকে সত্যি হলেও গল্প হিসেবে দেখছি। আমি শুধু এইটুকুই বলবো, কারণ আমি যেরকম এখানে তিলোত্তমা এবং বাণীদি আছেন, আমরা ঠিক রাজনীতির বা বাদশাও, কিন্তু রাজনীতি সম্পর্কে আমাদের একটা বিশেষ কোনো অভিমত বা বিশেষ কোনো দিকের ব্যাপার সেখানে নেই। আমি বলবো যে এই বিতর্কে পার্টিসিপেট করার জন্য মনে হয়েছিল যে শুধু এই ইস্যুটা নিয়েই কথা বলা। শিক্ষিত হয়েছি এই ইলেকশনের ব্যাপারে মিডিয়া এবং চ্যানেলের কাছ থেকে, কারণ এক্সিট পোল অন্তত 50টা চ্যানেলে দেখেছি। প্রতিটা চ্যানেলে আবার বিরাট বিরাট সব অর্গানাইজেশনের এক্সিট পোল, তাতে করে একটা ধারণা আমাদের হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সেটা যদি আমরা দেখি তাহলে আমরা হাওয়ার অস্তিত্ব যেরকম আমরা নেগেট করতে পারি না, তেমনি পশ্চিমবঙ্গের, পার্টিকুলার পশ্চিমবঙ্গের কনটেক্সটে এই হাওয়া যেটাকে গল্প বলছি আমরা, সেটা সত্যি হবার মানেটা কি? যদি আমরা বলি বেশি সিট পাবেন বিজেপি, এটা এক ধরনের সত্যি হওয়া, সেটা কিন্তু মোটামুটিভাবে হবে না। যারা বিজেপির সমর্থক বা যারা বিজেপির সঙ্গে রয়েছেন, যারা অ্যানালিসিস করেছেন, তারা বলতে পারেন যে যদি বিজেপি 1টা থেকে 3টে সিট পায়, এটা বেশ ভালো ফল, কিন্তু সে অর্থে বিরাট একটা সিটের টার্মসে বিরাট একটা হেরফের দেখা যাচ্ছে না। যদি ভোট শেয়ার বলেন, তাহলে নিঃসন্দেহে হয়তো দেখা যাবে যে কিছু ভোট শেয়ার বিজেপির বাড়বে। প্রশ্ন হচ্ছে যে কোনটাকে আমি সত্যি বলবো, অর্থাৎ যদি আমার সিট বাড়ে বা মানে বিজেপির সিট বাড়ে, মানে বিজেপি 1টা থেকে 2টো 3টে, আমি তো কোথাও কতগুলো চ্যানেলে দেখলাম কোথায় 2-3টে সিটেরও কথা বলা হচ্ছে। পশ্চিমবঙ্গে মনে রাখতে হবে, বিশেষ করে এটা যে কোনো রাজ্যের ক্ষেত্রেই সত্যি, পশ্চিমবঙ্গে আমরা যে ভাবছি যে পুরো নির্বাচনটা হাওয়াতে হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না। আপনারা যদি ভেবে দেখেন
যে পশ্চিমবঙ্গের অর্থনীতির এবং পশ্চিমবঙ্গের যে স্ট্রাকচার, তাতে রুরাল ভোট, সেমি আরবান ভোটস কিন্তু প্রচুর। এটা কিন্তু মহারাষ্ট্র নয় যেখানে 4-5টা বড় বড় শহর আছে। সেই কারণে অ্যাসপিরেশনস, রুরাল অ্যাসপিরেশনস, সেমি আরবান লোকেদের অ্যাসপিরেশনস, সেই অ্যাসপিরেশনসের লেভেল কিন্তু মনে রাখতে হবে যে সেগুলো কিন্তু ভীষণভাবে জাতীয় স্তরের বিতর্কের অ্যাসপিরেশনস দিয়ে ডিটারমিন্ড হয় না। অর্থাৎ যে তৃণমূল সরকার 2011 সালে ঝড় তুলেছিল, এবং এই এত সারদা কেলেঙ্কারি নিয়ে কথা বলা হচ্ছে, যখন সারদা কেলেঙ্কারি বেরিয়ে আসে তারপরে পঞ্চায়েত নির্বাচনে অত্যন্ত ভালো ফল করেছিল, এবং যেই সরকার আমি মনে করি অন্তত কিছু ক্ষেত্রে প্রচুর ভালো কাজ করছে, কারণ আমি সেই সরকারের মধ্যে এক সময় ছিলাম, আমি জানি সে কাজের কথা, আমাকে যদি কেউ বলেন আমি বলতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটা এই গল্পটাকে সত্যি হতে দেবে না। বিজেপির যে ইস্যুতে বিজেপি কিছুটা, আমি বলবো যে গল্পের থেকে সত্যির জায়গায় আসবে, সেটা হচ্ছে কংগ্রেসের সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যর্থতা, এবং যেহেতু মানুষের ভোট দেওয়ার সময় মানুষ বিধানসভা এবং লোকসভাকে ডিফারেন্টলি দেখে, সেই কারণে তারা বিজেপির দিকে হাত বাড়াতে পারে। তার কারণ হচ্ছে একটা অল্টারনেটিভ টু কংগ্রেস হিসেবে। কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু অন্য রাজ্যের মতো নয়, তাতে বিজেপির হাওয়া থাকলেও সেই হাওয়া কিন্তু খুব ঝড় হয়ে শুরু হলেও সেটা ভোটের বাক্সে এসে সিটে ট্রান্সফরমেশন হবে না। যদি বেশি শেয়ার হয় বিজেপির, এখানে কেউ বললেন না, এটা আমি আশা করছি যে কেউ বলবেন, আমরা আরেকটা ইলেকশনের কথা কিন্তু ভাববো ইলেকশনের কথা বলতে গিয়ে, সেটা হচ্ছে 2016 ইলেকশন। অর্থাৎ প্রশ্ন হচ্ছে যে এই ইলেকশনের 2016 ইলেকশনের সঙ্গে কি সম্পর্ক, সেটা নিয়ে নিশ্চয়ই একটা আলোচনা হলে ভালো হয়। কিন্তু আমি এই মুহূর্তে মনে করি বিজেপির অত সামর্থ্য নেই, বা ওই দলটির নরেন্দ্র মোদীর যে ইমেজটা গড়ে উঠেছে সে সম্পর্কে আমি কিছু বলবো না, আপনারা অনেকেই শুনেছেন পজিটিভ এবং নেগেটিভ। সেটা হয়তো ক্লাস অফ আরবান ভোটার্সকে ইন্সপায়ার করতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান পলিটিক্যাল পরিস্থিতিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং শাসক দলের যে সমর্থনে তারা রয়েছেন, সেই পরিস্থিতিতে বিজেপির এখানে দাঁত বসানো একটু ডিফিকাল্ট। নমস্কার। সুগতদাকে আমি জিজ্ঞেস করবো না দাঁত কারা বসান, যাই হোক সেটা বক্তব্যের মধ্যে পরিষ্কার। সুগতদার বক্তব্য যে এই রাজ্যে অন্তত মোদির পাকা ধানে মই দিয়েছে রাজ্য সরকারের কাজ। মানবেন কি পক্ষের বক্তারা? তিলোত্তমা মজুমদার আমার পরের বক্তা। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি বাঙালির দু একটি চরিত্রের কথা বলি, যারা নিজেকে সেই চরিত্রের সঙ্গে মানাতে পারবেন না তারা ধরে নেবেন যে তিনি ব্যতিক্রম। যেমন ধরুন, বাঙালি জ্যোতিষের কাছে যায়, কিন্তু জ্যোতিষ যে পাথরগুলো দেয় সেগুলো পরে ঘুনশিতে বেঁধে দেখায় না। বাঙালি কালী মন্দিরে পুজো দিতে যায়, মাথায় সিঁদুর লাগায়, সিঁদুরের টিপ লাগাবে, হাতে একটা জবা ফুল নিয়ে যখন বেরিয়ে আসবে, তখন যদি আপনি বাঙালিকে জিজ্ঞেস করেন যে দাদা আপনি হিন্দুত্ব মানেন তো, বা আপনি কি হিন্দুত্ববাদী, বলবে খবরদার, আমাকে ধর্ম টর্ম নিয়ে একদম কথা বলবে না, আমি সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ এবং আমি একদম ভগবান টাগবান মানি না। বাঙালির চরিত্রে একটা কিছু পরিমাণে ভণ্ডামি আছে, যেটা অস্বীকার করে লাভ নেই, আমি বাঙালি, আমার মধ্যেও আছে। এখন এই ভণ্ডামিটার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যদি কিছু ঘটে, বহুদিন পর্যন্ত বাঙালি সেটা ঘটে না বলে রব তোলে। যেরকম আমরাও তুলছিলাম 2 মাস আগে অবধি, আমরা দেখেছি যে আমরা নিশ্চিন্তে ছিলাম যে এমনিতেই তো হচ্ছে যে যখন দেখা যায় যে গোটা ভারতবর্ষ যে দিকে হাঁটে, বাঙালির পশ্চিমবঙ্গ তার বিপরীত দিকে হাঁটে, ভারতবর্ষ উন্নয়নের পথে হাঁটে, পশ্চিমবঙ্গ হাঁটে তার বিপরীত দিকে, কিছুই হয় না। তো এই কিছুই হয় না পশ্চিমবঙ্গ, সেইখানে আমরা দেখলাম যে সারা ভারতবর্ষ যখন তথাকথিত বিজেপি এবং মোদি হাওয়ায় মেতে উঠেছে, কারণ বিজেপিকে আমরা বাদ দিতে পারি না, যেহেতু মোদি বিজেপি দলের একজন প্রতিনিধি, সুতরাং বিজেপি আমাদের মাথায় রাখতে হবে। এবং বিজেপি যদি আমাদের মাথায় রাখতে হয় তাহলে আমাদের বিজেপির হিন্দুত্ববাদও মাথায় রাখতে হবে। তো তারা, অর্থাৎ আমরা ভীষণ তৃপ্ত ছিলাম এই ভেবে যে গোটা ভারতবর্ষ এই হাওয়ায় মেতে উঠলেও পশ্চিমবঙ্গে কিন্তু এই হাওয়া একদম নেই। পশ্চিমবঙ্গ কিছু খানিক কমিউনিস্ট, খানিক কংগ্রেসি মনোভাব, তারা উভয়েই হচ্ছে একেবারে ধর্ম নিয়ে মাথা ঘামাতে ভালোবাসে না। এ গেল বাঙালির একটা চরিত্র। এবার বাঙালির দ্বিতীয় চরিত্র কি?
আমরা মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালোবাসি। আমরা বহু দশক, মানে 2 দশকের বেশি আমরা জ্যোতিবাবুর মুখের দিকে তাকিয়েছিলাম, আমরা একটা গোটা দশক বুদ্ধবাবুর মুখের দিকে তাকিয়েছিলাম, আমরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে আছি। তিনি এখন আমাদের বিদিশার দিশা, তিনি এখন আমাদের দুর্ভাগ্যের থেকে উত্তরণের কাণ্ডারি, তার মুখের দিকে তাকিয়ে আছে। এই মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ঘটনাটা ঘটে গেল। সেটা হচ্ছে যে তৃপ্তিতে ভুগছিলাম যে আমাদের এখানে কোনো মোদি হাওয়া বা বিজেপি হাওয়া নেই, সেটা হঠাৎ যেন কীরকম একটা দুলে দুলে উঠল। হাওয়া তো আর চোখে দেখা যায় না, গাছপাতা নড়লে তখন বোঝা যায় যে হাওয়ার অস্তিত্ব আছে। সেই নড়নটা আমরা দেখতে পেলাম কিন্তু মুখ্যমন্ত্রীর মুখে। এমন সমস্ত ভাষা সেখান থেকে গলগল গলগল করে বেরোতে লাগলো, সেই উদাহরণ আমি আর রিপিট করতে চাই না। আর যে সমস্ত প্রকরণ তিনি মোদিজিকে তাড়াবার জন্য বলতে লাগলেন, সেই সমস্তগুলোই প্রমাণ করে দিল যে মোদিজি শুধু আসেননি, সেই হাওয়াটা বেশ জোরালোভাবে আছে। এতটাই জোরালো যে বামফ্রন্টের বিরোধিতা করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের এই ভয়ঙ্কর শক্তি তৈরি করা, যে শক্তি দিয়ে তারা একটা 34 বছরের ক্যাসল ভেঙে ফেলে দিল, সেই বামফ্রন্ট কোথায় যেন হট করে সরে গেল। দেখা গেল যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা কেউই সেই রকমভাবে আর বাম বিরোধিতার কথাবার্তা বলছে না। বললেও সেটা খুব বাচ্চা ছেলেকে বসিয়ে রাখার মতো করে বলছে মূল লক্ষ্য করে তুলছে কিন্তু নরেন্দ্র মোদীকে। অর্থাৎ যে জিনিসটা নেই ছিল সেইটা অসম্ভব রকমের আছে হয়ে গেল শুধুমাত্র কিছু কিছু ভীতির মধ্যে থেকে। সেই ভীতিগুলো কি? সেই ভীতিগুলো হচ্ছে নিজেদের দুর্বলতাটা এই যে পরিবর্তন মাথায় রেখে লোকে এই দলকে নিজেদের মানে আহ্বান করেছিল, সেই দলের লাগাতার ব্যর্থতার ফলে তাদের মনে হলো যে স্বপ্ন নরেন্দ্র মোদী দেখাচ্ছেন, সেই স্বপ্ন বোধহয় পশ্চিমবঙ্গকে গ্রাস করে ফেলতে পারে। এ তো গেল বিজেপি নরেন্দ্র মোদী হাওয়ার উপস্থিতি। যেটা মানে তার ফলে যেটা হয় এখন, যে আমাদের যেটা বলছিলেন যে আমাদের বিপক্ষ দলের অনেকেই বললেন যে এর ফলে ভোটে কোনো প্রভাব পড়ছে না, তার মানে হাওয়াটা নেই। ভুল, ভোটে প্রভাব পড়বে না হয়তো ঠিকই, কিছু কমিটেড ভোটার তারা অন্য জায়গায় ভোট দেবেন না, যারা দোলাচলচিত্ত তারাও যারা মানে দলে এখন ক্ষমতায় আছেন তাদেরই ভোট দেবেন। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে একটা হাওয়া মনের মধ্যে ঢুকে এলো। বাদশা খুব সুন্দর একটা কথা বলেছেন, যেটা আমি বলবো বলে ভেবেছিলাম, যে নিরাপত্তাহীনতা। যখন কেউ একটা সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে বলতে থাকে যে আপনাদের এই নেই, আমরা এই দেবো, আপনারা সংখ্যালঘু, তখন তারা আরও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারা নিজেদের সত্যি সমাজের বাইরে বলে মনে করে, মূল স্রোতের বাইরে বলে মনে করে, এবং তার ফলে তাদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়, যে নিরাপত্তাহীনতা তৈরি হয়, তার মধ্যে থেকে হিংসা উঠে আসে। এবং যখন এক সম্প্রদায়ের মধ্যে হিংসা আসে, সেই হিংসার প্রতিপক্ষ হিসেবে অন্য সম্প্রদায়ের মধ্যেও সেটা আসতে বাধ্য হয়, তারাও তখন নিরাপত্তাহীনতায় ভোগে। সেই নিরাপত্তাহীনতার ফলে তারা একটা কোনো আশ্রয় খোঁজে, এমন একটা আশ্রয় যে আশ্রয়কে মনে হয়েছে সাধারণ মানুষের, তারা ভোট দেবেন না তবু মনে হয়েছে নরেন্দ্র মোদী সেই আশ্রয় হতে পারেন। কেন? তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী এমন একজন ব্যক্তি যিনি তার গায়ে লেগে থাকা সাম্প্রদায়িকতার কলঙ্ককে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সুন্দরভাবে মুছে এসেছেন, এবং একটি ক্লিন ইমেজ তৈরি করবার মতো ক্ষমতা তার ছিল। এই অবধি বললাম, নমস্কার। ধন্যবাদ তিলোত্তমা। বাড়তি 1 মিনিটের জন্য নম্বর কাটা হবে কিনা এখন বলবো না। আমাদের প্রশ্নটাই ছিল যে সাধারণ মানুষ, এই বাংলার ভোটাররা কার দিকে চেয়ে আছেন? কেন চেয়ে আছো গো মা মুখপানে, কার মুখপানে? আমরা অবশ্য এই রাউন্ডের শেষ বক্তার দিকে তাকিয়ে আছি। বাণী বসু। আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি এই যে তর্কস্থান, এই তর্কস্থানের একেবারেই অনুপযুক্ত। তার কারণ মিউচুয়ালি এক্সক্লুসিভ কোনো ব্যাপার সম্পর্কে আমার কোনো মত থাকতে পারে না। হয় এটা হবে এবং তা নয়তো এটা হবে না, এই দুটোর মাঝখানে কিন্তু 50 শেডস অফ গ্রে এটা কিন্তু আছে। এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে যে কোনো বিষয়ে আমরা মনস্থির করি তখন ইয়েস এবং নো এই দুটোর মাঝখানে কিন্তু আরও অনেক এলাকা থাকে
যে এলাকায় অনেক দ্বিধা আছে, অনেক স্বপ্ন আছে এবং অনেক চিন্তা আছে। তো আমি সেই চিন্তার, ধূসর চিন্তার জগতের মানুষ। তা সত্ত্বেও আমি আজকে এখানে যে বিপক্ষে বলতে এসেছি এই কারণে যে পক্ষের বক্তারা যা বলেছেন তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত হতে পারছি না। দেখছি আজকে যেটা সত্যি করে এখানে ঘটলো সেটা হচ্ছে পক্ষের বক্তারা অনেকেই খুব শক্তিশালী বক্তা, কিন্তু তা সত্ত্বেও তারা যা বলছেন, জোরদার বলিষ্ঠ গলায় যা বলছেন, তার সবটা কিন্তু আমি মেনে নিতে পারছি না। কাজে বিপক্ষে কিছুটা অন্তত বলি, তারপরে আমি কিন্তু হয়তো চলে যাব এমন জায়গায় যেখানে ওই মিউচুয়ালি এক্সক্লুসিভ যে পজিশন সেটা কিন্তু আমি রাখতে পারবো না। সেটা আমি আপনাদের কাছে আগেই ক্ষমা ভিক্ষা করে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আজকে যে প্রশ্নটা নিয়ে এখানে বিতর্ক হচ্ছে সেটা তো আমাদের কারুরই সে বিষয়ে কিছু বলার নেই, হয় সেফোলজিস্ট আর তা নয়তো অ্যাস্ট্রোলজার, এই দুজন এটা সম্পর্কে কিছু বলতে পারেন, বলবার তাদের ক্ষমতা আছে বা অধিকার আছে, আমাদের নেই। যেটা বারবার এরা বলছেন, সকলেই বলছেন যে আর দুদিন পরেই এটার সম্পর্কে চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাবে। কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি হয়ে তো যাবে, সেটা ফলাফল। কিন্তু এই যে হাওয়ার কথাটা, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের কোনো হৃদয়ে এবং মস্তিষ্কে, মগজে কোনো রকম চেঞ্জ হয়েছে কিনা, এতকাল তো আমরা জানি যে ছিল না। এই যে বারবার বলা হয়েছে যে সাম্প্রদায়িক, সেই জন্য চিরকাল নরেন্দ্র মোদীকে সরিয়ে রাখা হয়েছিল। তা সত্ত্বেও কি এই নরেন্দ্র মোদী হাওয়া এখানে ঢুকে পড়েছে? এটাই হলো প্রশ্ন আজকে। এই জায়গায় শুধু আমি আমার উত্তরটাকে বা আমি যে আলোচনা করব সেটা এর মধ্যেই আবদ্ধ থাকবে। একটা প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদী, আর একটা হচ্ছে হাওয়া, এবং আর একটা হচ্ছে গল্প হলেও সত্যি এই অংশটা। এই তিনটে অংশ আমার আলোচনার বিষয়। প্রথম কথা, নরেন্দ্র মোদী ইনি কে? এই যে নরেন্দ্র মোদী, ইনি কিন্তু এর রাজনৈতিক জীবনে ঠিক কতদিন আমি বলতে পারবো না, এর মধ্যে কিন্তু অনেকবার এর রূপ নানান রকম বদল হয়েছে। গোড়ার দিকে আমরা একে সম্পূর্ণ সাম্প্রদায়িক এবং একজন ভয়ঙ্কর দাঙ্গাবাজ বলে জানতাম। সেই যে ভাবমূর্তি, সে ভাবমূর্তিটা পরিষ্কার ছিল সবাইকার কাছে, অন্তত আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে। এবং যখনই কোনো রকম রাজনৈতিক বদলের আলোচনা হয়েছে, আমাদের এখানকার শাসক বা কেন্দ্রের শাসকও, সে কংগ্রেসই হন, তৃণমূলই হন বা সিপিএম তো বটেই, এরা সবসময় কিন্তু আমাদের ভয় দেখিয়েছেন যে বিজেপি ভয়ানক। কেন ভয়ানক? তাদের চেয়েও ভয়ানক কি করে হবেন? এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা খুব ভাবিনি যে একটা রাজনৈতিক দল এসে 20 বছর, 30 বছর, 40 বছর, 2 বছর, নানান রকম হচ্ছে বটে, কিন্তু আমাদের ভাগ্যের কিন্তু কোনো রকম পরিবর্তন নেই। এই ব্যাপারটাকে আমরা কিভাবে দেখছি, এবং আজকের অবস্থানে যে আমরা এসে দাঁড়িয়েছি, এখন অবস্থাটা কি? আমি একজন অবসরপ্রাপ্ত মানুষ, কাজে আমি তো ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার কাছে যে খবরগুলো আসছে তার মধ্যে কিছু মিডিয়া মারফত আসছে এবং কিছু আশেপাশের কাজের লোকজন এদের মধ্যে দিয়েও কিন্তু আসছে। কয়েকটা কথা আমি তাদের নোট করেছি, সেটা পরে আপনাদের বলবো আমি যদি সময় থাকে। কিন্তু তার আগে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই যে নরেন্দ্র মোদী হাওয়া আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কোনোদিন ছিল না। বিজেপি হাওয়া ছিল না দুটো কারণে। একটা হচ্ছে আমাদের যে একটা সাংস্কৃতিক যে পরিমণ্ডল, তার মধ্যে ওই যতই আমরা ভণ্ড হই, অন্তত মুখেও কিন্তু সত্যি দেখাই এবং কাজে করেও দেখাই যে আমরা কিন্তু এর মধ্যে নেই। এই সাম্প্রদায়িকতার কোনো রকম তকমা যেন আমাদের গায়ে না লাগে, সে বিষয়ে কিন্তু আমরা সকলেই খুব সতর্ক, এবং সেই জন্য আমরা কখনো কিন্তু এই সাম্প্রদায়িক ফোর্সকে কখনো এখানে পশ্চিমবঙ্গে ঢুকতে দিইনি। এটাই হচ্ছে বড় কথা। কিন্তু তা সত্ত্বেও এই সাম্প্রদায়িক দলের কোনো বক্তা, কোনো রাজনীতিক, তাদের কাজকর্ম যে আমরা খুবই কৌতূহলের সঙ্গে লক্ষ্য করছি এবং তাদের প্রশংসাও জানাচ্ছি, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই।
কাজেই এখন যে ব্যাপারটা হলো, যেটা এর আগে দু একজন পয়েন্ট আউট করেছেন, যে এই যে মোদি হাওয়া ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যে একটা ব্যক্তি পূজার একটা ভীষণ একটা, আমাদের শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, সারা ভারতবর্ষেরই একটা ভীষণ ব্যক্তি পূজার দিকে ঝোঁক রয়েছে, যার জন্য আজকে ঝাঁক ঝাঁক মিডিয়ার মানুষদের, দুঃখিত, তাদের এন্টারটেনমেন্ট দুনিয়ার যে মানুষদের আজকে তুলে ধরা হচ্ছে, তার ফলে এই যে ব্যক্তি পূজার ব্যাপারটাকে কিন্তু খুব ধোয়ানো হয়েছে। নরেন্দ্র মোদীর ওপর সাম্প্রতিক যে মিডিয়ার যে আলোকপাত ঘটেছে, তাতে আমরা দেখতে পাচ্ছি এই বিজ্ঞাপন দিয়ে একটা হাওয়া তৈরি করা হয়েছে, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ যেটা বলছিলাম, যে দু একজন কিন্তু আমাকে বলে আসেন, এরা কেউ এই যে সেমি আরবান এবং কেউ একেবারেই নিম্ন স্তরের এবং কেউ আরও একটু উচ্চ স্তরের, এরা কিন্তু আমাকে বলেছেন, নিজেদের থেকেই বলেছেন যে এবারে কিন্তু ভোটটা বিজেপিকেই দিলাম, আশা করা যাক কিছু পরিবর্তন হবে। ধন্যবাদ বাণীদি। আমরা পরের রাউন্ড শুরু করব। একটা জিনিস আপনাদের বলি, আবার সেই একইভাবে, কিন্তু এবার 5 মিনিটের জায়গায় প্রত্যেক বক্তা সময় পাবেন 4 মিনিট। বাণীদি বলছিলেন ধূসর এরিয়া, তো সাদা বা কালো, হ্যাঁ বা না, অনেকটা নোটার মতো। পাশাপাশি সাম্প্রদায়িক রাজনীতি, সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী। পক্ষের বক্তা আবার প্রথম বক্তা বাবুল সুপ্রিয়। কলেজেও ডিবেট করতাম, কাগজ নিয়ে যেতে খুব অপছন্দ করতাম, কিন্তু আজকে আনতেই হলো, কারণ এত ফুল টস পেয়েছি, সিক্সার না মারলে খুব অন্যায় হবে। মাই টাইম স্টার্টস নাও অ্যাকচুয়ালি। প্রথমত হচ্ছে যে আপনারা অ্যাস্ট্রোলজার বা ফরচুন টেলার হচ্ছেন কেন? হোয়াট ইজ দ্য মোশন? মোদি হাওয়া আছে কি না, যেটা প্রশ্ন। বিজেপির আসন কমবে কিনা, তৃণমূল সব আসন পাবে কিনা, সেটা তো প্রশ্ন নয়। হাওয়া আছে, অ্যাকসেপ্টেড, দ্যাট ইজ হোয়াট ইট ইজ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হাওয়া আছে তাই এই মোশন, হাওয়া না থাকলে সুমনের মোশন অন্য কিছু হতো। ইজ এ ইন্টেলিজেন্ট জার্নালিস্ট। হাওয়া আছে, ওয়েন দের ইজ স্মোক দের ইজ আ ফায়ার। তো ভেরি সিম্পল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানবদা পরিষ্কার, উনি বললেন যে মানবদার জন্য আমি কি বলবো, মানবদা অনেক কিছু বলেছেন, যে ভালো দিন এসব বলেছেন। আমি বলবো আপনার নেতাই তো 4 মাস আগে বলেছেন, যে মনমোহন সিং নিজে বলেছেন अच्छे दिन आने वाले हैं। উনি একজন ইকোনমিস্ট, খুব ভালো, উনি কি বলবো ফোরসাইট আছেন। উনি জানতেন যে মোদিজি আসছেন, ওই জন্য উনি আগে থেকেই বলে রেখেছেন যে अच्छे दिन आने वाला है। দেখুন কি সুন্দর আজকে নমস্কার করে চলে গেলেন। 10 বছর আপনার টাইম পেয়েছেন, ইউ ক্যানট কমপ্লেন। নাম্বার 3, আমাদের সৌগতদা বললেন যে পশ্চিমবঙ্গে বিজেপির কিছু করা মুশকিল। ডেফিনেটলি আমি এন্টারটেনমেন্ট জগতের লোক। লেট মি টেল ইউ, ওয়েন আই এম টকিং অ্যাবাউট নরেন্দ্র মোদি, হি ইজ ডন অফ পলিটিক্স রাইট নাও। ডনের কি একটা ডায়লগ আছে, মুশকিল হয়ে सकता है নামুমকিন নেই, এটা মনে রাখবেন। নাম্বার 3 হচ্ছে যে আমার খুব দেখে মনে হচ্ছে যে আপনারা না পশ্চিমবঙ্গে একটা নিয়ম ভাঙার খুব সুন্দর ট্র্যাডিশন করেছেন। যা সময় আছে তার কোনো পাত্তা নেই। 4টে-5টা বেচারা আজকে বেল বয় হয়ে গেল। বেল বয়কে আমরা মাল বইতে রাখি, এতক্ষণ ধরে বেল বাজিয়ে যাচ্ছে, কেউ শুনছেই না। আমি যে কেন নিয়মটা ভাঙলাম না আমি জানি না। আমার খুব দুঃখ হচ্ছে যে আপনাদের 16 তারিখে প্রচণ্ড কষ্ট হবে, কিন্তু আমি কিন্তু তার কারণ হচ্ছে আমি কিন্তু ওনার সঙ্গে মানে মানিনি, যে এক্সিট পোলটা মানিনি এই কারণে যে আমাদের মনে হয়েছে যে বিজেপির আসন সংখ্যা বাড়বে, কিন্তু সেটা অ্যাট দি কস্ট অফ সিপিএম না তৃণমূল না কি, সেটা কিন্তু আমরা বলিনি। এটা আমাদের বিশ্বাস, সেই বিশ্বাসটা না থাকলে কেন লড়ছি, ভেরি সিম্পল। আরেকটা কথা হচ্ছে আপনারা ক্রিকেট দেখছেন, আইপিএল দিচ্ছেন, স্লেজিং ব্যাপারটা কি জানেন? গালাগালি দেওয়া, বাংলায় যাকে বলে গালাগালি দেওয়া, এবং সেটাই নরেন্দ্র মোদীকে করা হচ্ছে সব দিক থেকে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলবো না, কারণ উনি খুব চোখা বিশেষণ ইউজ করেছেন, উইচ ইজ ফ্যান্টাস্টিক। যে যা নিজের মতো কথা বলার অধিকার আছে, বাক স্বাধীনতা আমাদের আছে। আপনারা আজকে প্রায় 1 মিনিট 1.5 মিনিট এক্সট্রা বলে সেটাও আজকে আরও এস্টাবলিশ করলেন, ভারতে বাক স্বাধীনতা আছে, নো বেল ক্যান স্টপ ইউ। প্রশ্নটা হচ্ছে হু ইজ গোইং টু বেল দ্য ক্যাট। এই বেল দ্য ক্যাটের প্রশ্ন যখন আসছে, তখন কিন্তু নরেন্দ্র মোদী ইজ গোইং টু বেল দ্য ক্যাট। এবং আমরা বলছি যে এই যে স্লেজিংটা, এই যে গালাগালিটা করা হচ্ছে, কেন করা হয় জানেন? বোলাররা ব্যাটসম্যানদের গালাগালি করে বিকজ ওরা বুঝতে পারে উইকেট ফেলা যাবে না, অর্থাৎ গালাগালি করে ব্যাটসম্যানের কনসেন্ট্রেশন নষ্ট করো। কিন্তু নরেন্দ্র মোদীর উইকেট নেই পড়েগা। আরে দিদি, ইতনা আসান থোড়ি হ্যায়। আপনার উইকেট 34 বছর, আপনি এত বছর ধরে লড়ে আপনি আপনার উইকেটটা এস্টাবলিশ করলেন, আর হিস্ট্রি ক্যানট রিপিট ইটসেলফ। আর এটা পরিবর্তন আসতে পারে না, সেই হাওয়াটা আইলেই সেটা ফু দিয়ে নিভে দেওয়া, ইতনা আসান ভি নেই। নাম্বার 4 হচ্ছে যে হাওয়াটা আপনারা টের পাবেন কি করে? আপনার মনের জানলা দরজা সব বন্ধ করে দিয়েছেন, মানুষের সঙ্গে কোনো সংযোগই নেই। চারদিকে একটা হাওয়া আছে, সেটা ভয়ের হাওয়া। এই যে এন্টারটেনমেন্ট জগৎ নিয়ে তো কথা বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 5টা নাম আপনাকে এখানে স্টেজে দিতে পারি, কিন্তু দেবো না।
বিকজ এখন আই হ্যাভ টু বি পলিটিক্যালি কারেক্ট। এটা কি প্রথম বেল তো? হ্যাঁ, থ্যাংক ইউ বেল বয়। তো এবারে আমি বলে দিতে পারি টলিউডকে গান পয়েন্টে প্রচারে পাঠানো হয়েছে। আমি 5টা টপ লোকের নাম বলে দিচ্ছি, গান পয়েন্টে না গেলে কাজ পাবে না। আমি প্রথমবার মোটামুটি ভালোই বলেছিলাম, অনেক কনগ্রাচুলেট, আপনারা হাততালি বাজাচ্ছেন না কেন? বিকজ সামওয়ান ইজ ওয়াচিং। উনি ভগবানও হতে পারেন, আবার মা মাটি মানুষও হতে পারেন। ভগবান সর্বত্র আছেন, মা মাটি মানুষ সর্বত্র আছেন, এবং রীতিমতো ভায়োলেন্টলি আছেন, সেটাও আপনারা বুঝতে পেরেছেন। আর যাওয়ার আগে লাস্ট একটা জিনিস বলে যাবো, এটা কি জানেন? এটা অ্যান্টি ইনকানভেন্সি পোল নয়। এটা বললে নরেন্দ্র মোদীকে অসম্মান করা হয়। এটা হচ্ছে এক্সিট পল। অর্থাৎ আমি একটা সালমান খানের গান গেয়েছিলাম, হাঁটা সাবান কি ঘাটা, অর্থাৎ হয়ে গেছে, এবারে আমাদের সুযোগ দে। আপনি তো নরেন্দ্র মোদীকে সুযোগ দেননি, ওকে সুযোগ দিয়ে দেখুন উনি কী করেন। যদি না পারি পরের বার এসে কান ধরে বলবো যে হ্যাঁ ডিবেট আমি হেরে গেছি। শেষ বেল পড়ার আগে এটুকুনি বলবো যে আপনাদের 16 তারিখে প্রচণ্ড দুঃখ হবে। কারণ হচ্ছে আপনারা হাওয়াটাকেই অস্বীকার করছেন। হাওয়াটা আসতে দিন, মনের জানলা দরজা খোলা রাখুন, দেখবেন নিঃশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে। এই ভয়ের বাতাবরণে কদিন থাকবেন। আর লাস্ট যদি বলতে হয় তাহলে এইটুকুনি বলবো, যেটা বিশ্বাস করি, আব কি বার মোদী সরকার। কেন জানেন? বড্ড দরকার। থ্যাংক ইউ। বেল বয়ের খালি আর্নেস্ট হেমিংওয়ে মনে পড়ে যাচ্ছিল যে ফর হুম দ্য বেল টোজ, কিন্তু আপাতত বেল বাজছে মানব মুখোপাধ্যায়ের জন্য। আমি প্রথমেই তথাগত বাবুকে অভিনন্দন জানাবো। হি ইজ এ রিয়েল বিজেপি। এজেন্ডা প্লেস করে দিয়েছেন যে শুরুটা ডেভেলপমেন্ট হলেও অ্যাট দ্য এন্ড উই আর কমিউনাল। যদি হাওয়া থাকতো কমিউনাল কার্ড খেলবার কোনো দরকার হতো না। উনি একটা অংশকে অ্যাপিসমেন্টের কথা বললেন, আক্রমণ করলেন গোটা সিস্টেমটাকে। আমি মনে করি গণতন্ত্রের এটা এসেনশিয়াল পার্ট। ভারতবর্ষে যারা দুর্বল থাকবে তাদেরকে সাহায্য করাটা গণতন্ত্রের এসেনশিয়াল পার্ট, এটা কোনো গণতন্ত্রের দুর্বলতা না। কিন্তু যে ওনারা কি আমাদের জানাবেন, ডেভেলপমেন্ট দিয়ে শুরু হয়েছিল, গুজরাট মডেল দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, রাম মন্দির তৈরি করাটা ভারতবর্ষের জনগণের ইস্যু। 370 নম্বর ধারাটা ভারতবর্ষের জনগণের কাছে আর্জেন্ট ইস্যু। অভিন্ন দেওয়ানি বিধি, এটা ভারতবর্ষের মানুষের কাছে আর্জেন্ট ইস্যু। তুললেন কেন ম্যানিফেস্টোতে? পশ্চিমবাংলায় অনুপ্রবেশটা এই মুহূর্তে একটা জ্বলন্ত সমস্যা, এসে তুললেন কেন? আপনারা কমিউনাল কনসলিডেশন চাইছেন। হাওয়া থাকলে কখনো কমিউনাল কনসলিডেশন হয় না। নেশন করবই তো। দেশের মাথার ছাতা হবেন যিনি, সেটা কিনবার আগে ছাতায় ফুটো আছে কিনা দেখে কিনবে না। কি বল, বিজ্ঞাপন দিচ্ছেন, মেয়েদের নিরাপত্তা দেবে। ভ্যালেন্টাইন্স ডেতে মেয়েদের চুল কেটে দেয় পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কোন দলের যুব সংগঠন? এগুলোই হচ্ছে আপত্তিকর, যে ম্যানুফ্যাকচার করার চেষ্টা হচ্ছে, জনগণকে তার ন্যাচারাল মতামত তৈরি হতে দেওয়া হচ্ছে না। আমি বামপন্থী, আমার একটা বিকল্প বক্তব্য আছে, সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, রিজেক্ট করতে পারেন। অভিযোগ, রতন টাটাদের কারখানার জন্য 33,000 কোটি টাকা ইন ডিফারেন্ট ফরম্যাট দেওয়া হয়েছে। ওকে, পলিসি হিসাবে এটা নরেন্দ্র মোদী মনে করেছেন। আমার পলিসি, আমি মনে করি যে রতন টাটাকে 33,000 কোটি দেওয়ার থেকে ভারতবর্ষের গরিব মানুষকে 2 টাকা কিলো চাল দেওয়াটা মোর এসেন্সিয়াল। গৌতম আদানিকে জমি দেওয়া হয়েছে অ্যামাউন্ট ইন টার্ম অফ স্কোয়ার কিলোমিটার। আমি মনে করি তার থেকে 1-2 বিঘে জমি ভূমিহীন চাষিকে দেওয়াটা মোর এসেন্সিয়াল। এই জায়গাটাতেই হচ্ছে মূল বিতর্ক, যে বিতর্কটাকে কনসিয়াসলি বিজেপি এবং কংগ্রেস এড়িয়ে যাচ্ছে। একদিকে যেরকম নরেন্দ্র মোদী, তিনি যাচ্ছেন গঙ্গা পুজো করতে। আমরা সবাই জানি কেন ভোটের 2 দিন আগে গঙ্গা পুজো উনি করতে চান, হিন্দু ভোট কনসলিডেট করতে চান। কি জবাব দেবেন প্রদীপবাবু? জামা মসজিদের ইমামের কাছে আশীর্বাদ ভিক্ষা করতে গেলেন কেন আপনাদের সোনিয়া গান্ধী? কমিউনাল ডিভিশন এখানে হয়। পশ্চিমবাংলায় সেই মেট ফর ইচ আদার কমিউনাল ডিভিশন হয়েছে। আমরা তু ম্যায় একে অন্যকে গালাগাল দেব। একদিকে হিন্দু ভোট কনসলিডেট হবে ইন ফেভার অফ বিজেপি, আর একদিকে মুসলিম ভোট কনসলিডেট হবে ইন ফেভার অফ তৃণমূল কংগ্রেস। এটাই হচ্ছে কমিউনাল রাজনীতি। আমি আমার শেষ করার আগে শুধু তিলোত্তমা দেবীকে একটা অনুরোধ আছে। মাথায় লাল জবা ঠেকিয়ে যিনি বেরোন, তিনি মুসলমানদের ঘৃণা করেন না, কিন্তু অনেকে মুসলমানদের ঘৃণা করে। ধর্মবিশ্বাস ব্যক্তিগত, আর ধর্মীয় রাজনীতি এক না।
মহাত্মা গান্ধীর মতো ধর্মীয় মানুষ কেউ ছিলেন না, কিন্তু তিনি আমাদের ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার জনক। একটা ব্যক্তিগত বিশ্বাস আর একটা বিকৃত রাজনীতি, এই দুটোকে এক করলে আম আদমি, আম বাঙালি আহত হয়। আপনাকে অনুরোধটা আমার করা রইল। অনেক ধন্যবাদ মানবদা। আমার প্রথম বক্তা, যিনি দ্বিতীয় বেলটা 5 মিনিটের আগেই বক্তব্য শেষ করলেন, তথাগত রায় পরের বক্তা। মানব মুখার্জি বলেছেন, দেশের মাথায় ছাতা ধরবেন কি মোদি, ছাতাতেই তো গণ্ডগোল। ছাতার কথাটা মানববাবু অত্যন্ত প্রাসঙ্গিকভাবে বলেছেন, কারণ পশ্চিমবঙ্গে সম্ভবত যে শিল্পটা টিকে থাকবে শেষ পর্যন্ত সেটা ছাতা শিল্প। বড়ি আচার শিল্প টিকে থাকতে পারে, কারণ বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন যে শিল্প কি শুধু ইট কাঠ সিমেন্ট দিয়ে হয়? বড়ি আচার আলপনা দেয়া এগুলো তো শিল্প, আমরা জানি। এই সমস্ত শিল্প নিয়ে আমরা মাথা কামাতে পারছি। কিন্তু একটু সিরিয়াসনেসের মধ্যে আসি। আমার সহযোদ্ধা তিলোত্তমা একটা অত্যন্ত প্রণিধানযোগ্য কথা বলেছেন, যে 1 নম্বর হচ্ছে বাঙালির ভণ্ডামি, এবং 2 নম্বর হচ্ছে যে বাঙালি ধর্ম নিয়ে মাথা ঘামাতে ভালোবাসেন। কিন্তু পশ্চিমবঙ্গের বৃহৎ অংশ, অর্থাৎ বাঙালি হিন্দুর, তাদের মধ্যে একটা বিশাল অংশ, অর্থাৎ পূর্ববঙ্গীয় বাঙালি হিন্দু, যাদের আমরা চলতি কথায় বাঙাল বলি এবং যাদের মধ্যে আমিও একজন, তাদের মধ্যে 1.5 কোটি লোক যে পরিমাণ ধর্মীয় কারণে কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, সেই তার তুলনা ভারতবর্ষে কোথাও নেই। কিন্তু গত 50 বছর 60 বছর ধরে নেহেরুবাদী এবং বামপন্থী শিক্ষার ফলে একটা ভণ্ডামি জন্ম নিয়েছে। এটা বাঙালির মজ্জাগত নয়, এটা কুশিক্ষার ফলে হয়েছে। যেটা আমার প্রিয় কবি রজনীকান্ত সেনের ভাষায় হচ্ছে, এসব কথা বলি যদি আমায় ছিছি করে লোকে, বসতে দেয় না এক বিছানায়, বলে ত্যাগ করিলাম তোকে। তাই রাগে ভয়ে কাঁপতে, লাজে ভয়ে কাঁপতে কাঁপতে আমি সাধুর পোশাক পরি, তখন সবাই বলে লোকটা ভালো, ওর মুখে সদাই হরি। এই ভণ্ডামি আমাদের শেখানো হয়েছে যে এসব কথা বলতে নেই, তুমি মার খেয়েছো বলো না, এগুলো সাম্প্রদায়িক কথা, বলো সকলকে ভালোবাসি। সত্যি কথা কেন বলা যাবে না? সত্যি কথা কেন বলা যাবে না যে পূর্ববঙ্গ থেকে 1.5 কোটি হিন্দু শুধু ধর্মের কারণে উৎখাত হয়েছে, যাদের মধ্যে আমিও আছি? সে কথাটা আমরা বলি বলে মহাগোসা হয়েছে কংগ্রেসি এবং বামপন্থীদের। তৃণমূলীরাও বামপন্থী, তো তাদের গোসা হয়েছে। বাদশাহ একটা আমার সহযোদ্ধা, তিনি একটা প্রণিধানযোগ্য কথা বলেছেন, সেটা হলো যে কংগ্রেসের কোনো বিকল্প নীতি বর্তমান সরকার, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার দেখাতে পারেনি। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের কি কোনো নীতি আছে? এক ছাড়া উনি যা বলেন তার উপরে কোনো কথা চলতে পারে না। এ ছাড়া কি আর কোনো নীতি আছে? উনি যদি বলেন পুকুরের জল ওইদিকে উঁচু, উনি যদি বলেন আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছিল, তাহলে সেটাই নীতি। এটা ছাড়া কোনো নীতি আছে? বা এটা কোনো বিকল্প নীতি হতে পারে? এর বিকল্প কোনো নীতি হতে পারে? কিছুই হতে পারে না। অতএব এ পশ্চিমবঙ্গের বর্তমান পরিপ্রেক্ষিতে এটা নিয়ে কথা বলার কোনো মানে হয় না। সুগত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অ্যাসপিরেশনের কথা বলেছেন। এই অ্যাসপিরেশনের কথা কিছুদিন আগে একজন বলেছিলেন, যিনি আমার দলের নন, প্রদীপ দাদের দলের, অর্থাৎ চিদম্বরম। তিনি বলেছিলেন ভারতের জনগণ এখন পিটিশনার থেকে অ্যাসপিরেশনাল একটা অ্যাসপেক্টে চলে গেছেন। অর্থাৎ কি বলবো, পিটিশনার বাংলা কি? পিটিশনার মানে অনুগ্রহ প্রার্থী থেকে উন্নয়নকামীর জায়গায় চলে গেছেন। এবং এই জিনিসটা নরেন্দ্র মোদী প্রথম বলেছেন যে আমরা গরিবকে গরিব রাখতে চাই না, আমিও গরিবকে উন্নীত করতে চাই। গরিবকে গরিব রাখা, যারা গরিবের রাজনীতি করে তাদের মধ্যে বামপন্থীরা প্রধানতম, যারা গরিবকে গরিব রাখতে চায়, গরিব রেখে তাদের কিছু ছুঁড়ে দিয়ে, তাদের কিছু খেতে দিয়ে আত্মপ্রসাদ লাভ করে এবং রাজনৈতিক ফায়দা লাভ করে, তাদের মধ্যে সোনিয়া গান্ধীও আছেন। এদের রাজনীতি থেকে সম্পূর্ণ উত্তরণ করে পুরো সমাজ ব্যবস্থাকে ওপরে তোলার একটা চেষ্টা, যেটা নরেন্দ্র মোদী দেখিয়েছেন, সেই জন্যই আজকে এই হাওয়া বইছে। এবং শেষ পর্যন্ত আমি যেটা প্রতিবাদ্য বিষয় আজকে, তার সমর্থনে এই কথাটা বলি, যদি হাওয়াই না থাকবে তাহলে বিতর্কে এত পয়সা খরচ করে এত লোককে ডাকা হলো কেন? নমস্কার। হাওয়া আছে কিনা সেই প্রশ্ন তুলতেই বিতর্ক। পরের বক্তা প্রদীপ ভট্টাচার্য। এসব কথা বলতে নেই, তথাগতদা বলেছেন। দেখা যাক প্রদীপদা কি কথা বলেন আমাদের। নমস্কার। দ্বিতীয় রাউন্ডে
প্রথমে একটু বলি যে তিলোত্তমার সঙ্গে আমি একটু আলাদা কথা বলবো। তিলোত্তমা বলছিল কালীবাড়িতে গিয়ে মন্দিরে প্রণাম করে আমরা হিন্দু বলতে লজ্জা পাই। আমি কিন্তু কোনো লজ্জা পাই না, এবং আমি যে হিন্দু এটা আমি পরিষ্কার বাংলায় স্পষ্টভাবে উচ্চারণ করি এবং বলি। কিন্তু আমার হিন্দুত্ব বোধ সেটা আরেকটি ধর্মের বা সম্প্রদায়ের মানুষকে কাছে টানার জন্য তৈরি হয়ে আছে আমার হৃদয়ে। গান্ধীজির থেকে বড় হিন্দু কিংবা রামকৃষ্ণ পরমহংসদেবের থেকে, বিবেকানন্দের থেকে বড় হিন্দু নরেন্দ্র মোদী? এ প্রশ্নের উত্তরটা মাননীয় দর্শকদের কাছে আমি বিনীতভাবে তুলে ধরছি। যেখানে রামকৃষ্ণদেব বলেন যত মত তত পথ, আর নরেন্দ্র মোদী বলেন আমার ফুটো ছাতায় একটি মত, সেটা হচ্ছে হিন্দু মত। কোনটা গ্রহণ করব, রামকৃষ্ণ না গ্রহণ করব মোদীকে? আগামী দিনের ভারতবর্ষের মানুষ এই প্রশ্নটার উত্তর দেবে। সুতরাং হাওয়ার গল্প করে কোনো লাভ নেই। এই হাওয়ার গল্প আর্টিফিশিয়াল হাওয়া। আর্টিফিশিয়াল হাওয়া সার্কাসে অনেক সময় দেখবেন ফ্যান চালিয়ে হাওয়া তৈরি করে দেয়, সেই হাওয়াটা বেশিক্ষণ থাকে না। এখানে বহু মানুষের উপস্থিতি হয়েছে, সেটা হাওয়ার জন্য নয়, নিমন্ত্রণ পেয়েছেন বলে। হাওয়ার জন্য যদি হতো তাহলে ওর চেহারাটা সম্পূর্ণ অন্য রকমের হতো। অস্বীকার করে কোনো লাভ নেই। ভারতবর্ষের মাটিতে দু রকমের হাওয়া তৈরি হয়, একটা ক্ষণস্থায়ী এবং সেটা মুহূর্তের মধ্যে তৈরি হয়ে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায়, আরেকটা স্থায়ী হাওয়া যেটা কংগ্রেস তৈরি করে আসছে 129 বছর ধরে। আপনি বলুন 5 বছর অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী থাকার পর কেন বিজেপির হাওয়া ধূলিসাৎ হয়ে গেল? কোন কারণে হয়ে গেল? কোন কারণে পশ্চিমবাংলায় বিজেপির হাওয়া নিশ্চিহ্ন হয়ে 2.5%-এ নামলো? নামার কোনো কারণ ছিল? কংগ্রেসে তো ক্ষমতার থেকে চলে গিয়েছিল। 1980 সালের যখন ইন্দিরা গান্ধী ফেরত এলেন তখন তো বিপুল ভোটে জিতে এলেন। হাওয়ার পরিবর্তনকে তিনি কেমন করে টেনে নিয়ে গিয়েছিলেন সেটা ইতিহাস যারা জানেন তারা আমার সঙ্গে একমত হবেন। সুতরাং নরেন্দ্র মোদীর হাওয়া, সংবাদপত্রের হাওয়া, কাগুজে হাওয়া, এ হাওয়া মানুষের মনকে, মানুষের হৃদয়কে একেবারে স্পর্শ করতে পেরেছে বলে আমি মনে করি না। হতে পারে কিছু মানুষ সাময়িকভাবে মুখের স্বাদ পরিবর্তন করার জন্য নমো নমো গ্রহণ করতে পারে, কিন্তু দুদিন পরেই সেটাকে পরিত্যাগ করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজও পর্যন্ত আমরা জানি না যে ভারতবর্ষের ফরেন পলিসি এই গভর্নমেন্ট এসে কি গ্রহণ করবেন। আজও আমরা জানি না ডিফেন্স পলিসি কি তৈরি হবে। একদিনেও কলকাতায় এতবার এসছেন, একবারও বক্তৃতায় নরেন্দ্র মোদী বলেননি যে ভারতবর্ষের বর্ডার নিয়ে চীনের সঙ্গে ভারতবর্ষের ভূমিকা কি হবে। তাহলে এটা কি শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন, না পশ্চিমবাংলায় যেমন পরিবর্তন চেয়েছিলাম এমন একটা সাংঘাতিক পরিবর্তন এখন আমরা সবাই মাথা ঠুকছি, সেই পরিবর্তন চাইছি? এটারই উত্তর দেবেন আপনারা। নমস্কার। ধন্যবাদ প্রদীপদা। আমার মনে পড়ছিল ভারতবর্ষের জনসংখ্যা যখন 33 কোটি ছোঁয়নি তখন দেবদেবীর সংখ্যা 33 কোটি ছিল। আমার পরের বক্তা বাদশা হিন্দু থেকে হিন্দুত্ব, হিন্দুত্ব থেকে হিন্দু জাতীয়তাবাদ কমব্যাট করবে কি করে? আমি জ্ঞানত মানে এইবার নির্বাচনের আগে বিজেপির সমস্ত সভায় যে জনসমাগম দেখছিলাম, যা উন্মাদনা দেখছিলাম, যখন এনডিএ ছিল গভর্নমেন্ট তখনও পশ্চিমবঙ্গে এটা দেখিনি, এটা মেনে নিতে আমার দ্বিধা নেই। আমি সুগতদার কথায় আসছি, প্রখ্যাত অর্থনীতিবিদ, খুব সুন্দর বলছিলেন অ্যাসপিরেশন, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট।
পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের সব জায়গাতে আরবানাইজেশন হচ্ছে, পশ্চিমবঙ্গে হচ্ছে। আমি যখন সুন্দরবন থেকে ফিরি তখন গদখালি ঘাটে নেমে যখন দেখতে পাই একটি অত্যন্ত সাধারণ দরিদ্র ঘরের ছেলে, সে তার মোবাইলে নেট সার্ফ করছে সাইকেলে বসে, তখন আমার মনে হয় যে আমার থেকে তার মোবাইলের দামটা কম হতে পারে, কিন্তু অ্যাসপিরেশনটা এক। তার জীবনযাত্রায় কোথাও মানে আমি যা যা চাই, কামনা করি, তার কোথাও একটা তার সাথে মিল আছে। আর সেটা সবসময় ঠিক চাষ করে হবে না, এবং তার জন্য সে চাষে যে আগ্রহী নয়, এটা তার জীবনযাত্রার সঙ্গে একটু খোঁজ খবর রাখলে আমরা দেখতে পাবো। এবং বিভিন্ন অঞ্চলে যে সমস্ত ছেলেমেয়েরা এখন পড়াশোনা করছে, তারা যারা মাঠে ফিরে যেতে চাইছে না, এটা তাদের সাথে কথা বললে আমরা বুঝতে পারি। আমি নিজেও কলকাতা বাইরে ছিলাম, আমার ওখানেও একই চিত্র। এখন নরেন্দ্র মোদীর হাত ধরে গুজরাটে আগে বলছিলাম যে কলকারখানা তৈরি হয়েছে, এই মানুষগুলোর কাছে মনে হচ্ছে এটা তাদের যে অ্যাসপিরেশন সেটা হয়তো ফুলফিল করতে পারে। এইখান থেকে তাদের একটা আস্থা নরেন্দ্র মোদী পেতে পারেন। তার সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটর, মানে বামেদের যে অংশটা, যে ভোটাররা বামেদের থেকে সরে গিয়ে আজকে শাসক দলকে ভোট দিয়েছিলেন, তারা যেহেতু এটা এই রাজ্যের বিজেপি হাওয়া নিয়ে কথা হচ্ছে, তাই আলোচনার রাজ্যের মধ্যেই রাখছি আমি, তারা এটাই কাম্য ছিল যে তারা আজকে শাসক দলকে ভোটটা দেবেন। কিন্তু তারা যখন দেখছেন অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর তিনি ফেল করছেন সর্বক্ষেত্রে, মানে আজকে যদি জঙ্গলমহলে যাই, জঙ্গলমহলে এটা ঘটনা, খুনটা বন্ধ হয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম এটা ফ্যাক্ট যে সেখান থেকে যৌথ বাহিনী সরাতে পারছি না আমরা, তাহলে আমরা এটা মেনে নিতে দ্বিধা নেই যে সেখানে এখনও শান্তি ফিরে আসেনি। আজকে পাহাড়ের কথা যদি বলি আমরা, তাহলে পাহাড়ে দেখতে পাচ্ছি একটা অম্লমধুর সম্পর্ক। আজ এক্ষুনি একটা একে অপরকে মধুর বচন শুনছি, একে অপরের সম্পর্কে একটু পরে আবার কটু মন্তব্য শুনছি। এটা তো সাকসেস নয়, এটা তো সাকসেসফুলি হ্যান্ডেল করা হয়নি। কোর্টে গিয়ে গভর্নমেন্ট একের পর এক বিভিন্ন ক্ষেত্রে ফেল করছে। তা এখানেও তাদের মনে হচ্ছে যে আমরা যার উপর ভরসা করলাম যে ভালো প্রশাসক, দক্ষ প্রশাসক, তিনি কিন্তু যদি আজকে ভারতবর্ষকে লিড করেন, তার হাতে ভারতবর্ষ সুরক্ষিত থাকবে না, আমরা সুরক্ষিত থাকবো না। তার সঙ্গে সঙ্গে আমার সহযোদ্ধা বাবুল যেটা বলছিলেন, খুব সুন্দর কথা, যে ভয় মানে গান পয়েন্টে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে এটা আবারও বলছি, বলতে দ্বিধা নেই আমার, কারো কারো মনে হচ্ছে যে মোদি একে টাইট দিতে পারে। সেই জায়গাটা আমার মনে হয় যে মানুষগুলো যারা বামেদের থেকে সরে গিয়েছিল, তাদের হাওয়াটা হয়তো মোদির পালে লাগছে, তাই পাল্টে একটু নড়ে উঠছে, তাই হাওয়া আছে, এটা মানতে আমার কোনো দ্বিধা নেই। অনেক ধন্যবাদ বাচ্চা। পরের বক্তা সুগত দা, দেখা যাক সুগত দা কাকে টাইট দেয় বাচ্চার কথায়। আমি আসলে সবাই বলেছেন, এত কথা বলা হয়েছে যে আমি নতুন করে কিছু বলতে পারবো না বোধহয়। তবে আমি একটু অবাক হয়েছিলাম যে বাদশা যখন বলতে শুরু করলেন, এত বেশি উনি মোদির সাপোর্টে বলছিলেন যে আমি হঠাৎ একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। তারপরে দেখলাম ঠিক আবার ফিরে এসছেন, মানে ওই জঙ্গল আর পাহাড়ে চলে এসছেন। আসলে জঙ্গল আর পাহাড়টা না, মানে বামপন্থীদের কাছে একটা বিরাট সমস্যা আর কি। হ্যাঁ, মানে এটা কেউ অস্বীকার করতে পারে না। হ্যাঁ, উনি অনেক আজে বাজে কথা বলেছেন, হয়তো অনেককে বকাবকি করেন, হয়তো অনেক কিছু করেন যেটা আপনাদের ভালো লাগে না, সব কিছু ভালো, কিন্তু জঙ্গল পাহাড় বললেই না মানে খুব মুশকিল হয়। যাক, সেটা নিয়ে আমি আর বলছি না, জঙ্গল আর পাহাড় কী করছে না করছে সেটা। প্রশ্নটা হচ্ছে, তথাগত একটা কথা বলেছেন, আমি এটা সত্যি যে এখানে একদমই যেটাকে আমরা বলি যে আমাদের মুখ্যমন্ত্রীর চারিদিকে সবাই আছেন, মুখ্যমন্ত্রীকে সবাই দেখে, মুখ্যমন্ত্রী যেটা করেন সেটা হয় ইত্যাদি মুক্ত সুখ, কিন্তু অনেক ধরনের সংস্কার কিন্তু ভেতরে হয়েছে, যে লিস্টটা আমি এখানে এখন দেব না। কিন্তু যেমন ধরুন এই যে ট্যাক্সের ব্যাপারে টেন্ডার সিস্টেম, যেটা 34 বছর ধরে হয়নি, সেটা হওয়ার জন্য কিন্তু প্রথম 2 বছরে অমিতবাবু কিন্তু বেশ খানিকটা রেভিনিউ জেনারেট করেছেন, 30% মোর। এবং 14th ফিনান্স কমিশন বলছে যে পশ্চিমবঙ্গের রেভিনিউ জেনারেশন ইজ ফার বেটার কম্পেয়ার টু লাস্ট 10 ইয়ার্স। আপনি যদি এই যেমন অকশন, মানে অকশন প্রসেসগুলোকে দেখেন, আপনি যদি, আমরা 5টা ইউনিভার্সিটি অ্যাক্ট চেঞ্জ করেছি, আমি নিজে সে অ্যাক্ট ড্রাফট করেছি, আপনি যদি দেখেন সব কিন্তু একেবারেই যেরকম হচ্ছে যে দিদি বললেন সকালবেলায় উঠে যে সূর্য পশ্চিম দিকে উঠেছে, সবাই বললো হ্যাঁ সূর্য পশ্চিম দিকে উঠেছে, তা হচ্ছে না। এটা কিন্তু একটা ধরনের, আপনারা প্রচার করেন করুন, সেটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা ছোট করবেন না। একজন অনেক কষ্ট করে এই সংগ্রাম করে এসছে, তাকে ছোট করবেন না। ট্রু যে রাজনৈতিক ক্ষেত্রে যখন কেউ একজন তার মানে কাঁধে কাঁধ বেলানোর মতো একজন বিরোধী পক্ষকে পায়, তখন স্ট্র্যাটেজি অন্যরকম হতে শুরু করে। নরেন্দ্র মোদীর
হাওয়া নেই এটাকে অস্বীকার করবেন না, নিশ্চয়ই আছে, কিন্তু দেখতে হবে যে বর্তমান পশ্চিমবঙ্গ থেকে নরেন্দ্র মোদী ভোটটা কেন পাবেন। তিনি পাবেন বা নরেন্দ্র মোদীর ক্যান্ডিডেটরা পাবেন কারণ কংগ্রেস সেন্ট্রালে ফেল করেছে বলে। এই মুহূর্তে কিন্তু মমতা ব্যানার্জি খারাপ কাজ করছে বলে নরেন্দ্র মোদী ভোট পাবেন না। সুতরাং এই টাইট দেওয়ার প্রশ্নটা আমি এখনো বলবো যে এটা অগণতান্ত্রিক ল্যাঙ্গুয়েজ। প্রশ্নটা হচ্ছে যে নরেন্দ্র মোদী বিধানসভায় 2016 সালে বা 2020 সালে কি করবেন সেটা নিশ্চয়ই বিতর্কের ব্যাপার, কিন্তু এই মুহূর্তে কংগ্রেস পার্টির বা ইউপিএর করাপশন এবং মূল্যবৃদ্ধি এর পেছনে মানুষ একটা জিনিস দেখছে। নিঃসন্দেহে যদি আজকে রাজ্য শাসক দলের যে দল, সেই দল যদি মোটামুটিভাবে 34 বছরের হ্যান্ডবুক নিয়ে শুরু করে, অর্থাৎ চ্যাপ্টার 15 লেখা ছিল তার 5 নম্বর রুল আমি এখন প্রয়োগ করি এখানে, যদি সেটা নিয়ে শুরু করে তাহলে নিশ্চয়ই সমস্যা হবে। কিন্তু এই মুহূর্তে প্রশ্নটা ছিল আজকে বিতর্কের, এই মুহূর্তে আপনি যদি বেশি সিট পান ডেফিনেটলি তাহলে হাওয়াটার একটা ওজন আছে। আপনি যদি ভোটের পার্সেন্টেজ ভীষণ বেড়ে যায় তাহলে আপনাকে 2016 সাল অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু এই দুটো ছাড়া শুধু হাওয়া, রাস্তায় কটা লোক দাঁড়ালো এবং কে মোদিকে দেখে নাচলো, এই তিনটে জিনিস দিয়ে কিন্তু ইভেনচুয়ালি পলিটিক্যাল ইকুইলিব্রিয়াম ডিটারমিন্ড হয় না। এই মুহূর্তে আমার মনে হয় নিশ্চয়ই হাওয়া আছে। হাওয়া থাকবে না কেন? সারা ভারতবর্ষ বলছে হাওয়া আছে, পশ্চিমবঙ্গে কেন হাওয়া থাকবে না? কিন্তু সেই হাওয়া থাকার জন্যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি বা তার যে পথ সেখানে কতটা ফান্ডামেন্টাল পরিবর্তন হবে সেইটা ভাববার বিষয়। নমস্কার। অনেক ধন্যবাদ। আমি প্রায় মাঝখানে ভাবছিলাম যে মোদি হাওয়া থাকুক বা না থাকুক পশ্চিমবঙ্গতেই আছে, তার কারণ আবার সিপিএম বনাম তৃণমূলের একটা বিতর্ক শুরু হয়ে যাচ্ছিল। পরের বক্তা তিলোত্তমা। আমি আসলে চিন্তিত সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের আমাদের সকলের বাঙালি অবাঙালি আমরা সবাই যারা আছি তাদের প্রত্যেকের সামাজিক পরিস্থিতিটা নিয়ে আমি চিন্তিত। আমি তো অর্থনীতি খুব ভালো বুঝি না, তবে এইটা বুঝি যে পশ্চিমবঙ্গের অবস্থাটা সত্যিই খুব খারাপ। যা বাজারের অবস্থা তার জন্য যেমন কেন্দ্র দায়ী, রাজ্যের দায়িত্ব আমরা এড়িয়ে যেতে পারি না। আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে 34 বছরে সিপিএমের উত্থান পতন, নানান রকমের ভুল ত্রুটি, সেসব নিয়ে আমি আলোচনা করছি না, কিন্তু সিপিএম একটা খুব ভালো, সিপিএম না আমি বলবো বামফ্রন্ট একটা খুব ভালো কাজ করেছিল। সেটা হচ্ছে বামফ্রন্ট পশ্চিমবঙ্গে একটা খুব সুন্দরভাবে অসাম্প্রদায়িক একটা খুব সুন্দর সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের ভারসাম্য বজায় রেখেছিল। হ্যাঁ, ভোটের রাজনীতি তারাও করেছে, কিন্তু সেই রাজনীতিটা এমন প্রত্যক্ষ একটা প্রকট ধরনের ছিল না, এমন নিন্দনীয়ভাবে ছিল না, যেটা করে কিন্তু এই মেরুকরণটা খুব স্পষ্ট হয়ে ওঠে, যেটা আমাদের বর্তমান সরকার থেকে আমরা পেয়েছি। এটা সিপিএম তৃণমূলের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে সমাজটা কিভাবে পাল্টাচ্ছে। এই যে আস্তে আস্তে মানে এই 34 বছর ধরে যে জিনিসটা ছিল না, অর্থাৎ সাম্প্রদায়িকতার ব্যাপারটা ছিল না বলে যেহেতু বিজেপির গায়ে একটা সাম্প্রদায়িকতার গন্ধ আছে, সেহেতু বাঙালি কখনো বা বঙ্গবাসী কখনো বিজেপি নিয়ে ভাবনা চিন্তা করতেই চায়নি বা বিজেপিকে চৌকাঠ ডিঙোতে দেয়নি। কিন্তু আজকে ভোটে হয়তো প্রভাব পড়বে না, এত তাড়াতাড়ি ভোটে প্রভাব পড়ে না, কিন্তু আজকে যে বাঙালি নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনছে, তার কথা নিয়ে আলোচনা করছে, আজকে প্রত্যেকটা কাগজের প্রথম পাতায় সবিস্তারে নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার থেকে শুরু করে সমস্ত কিছু ছাপা হচ্ছে, অর্থাৎ আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছি যাকে নিয়ে আমরা 10 বছর আগে ভাবতাম না। এই যে একটা নতুন ধরনের শক্তি বাংলাদেশে প্রবেশ করলো, পশ্চিমবাংলায় প্রবেশ করলো, সেইটা কিন্তু আমাদের গোটা সমাজকে প্রভাবিত করবে এবং আমাদের চিন্তাভাবনাকে নতুন দিকে মোড় দিয়ে দেবে। যে চিন্তাভাবনাটা যদি কোনো রকম মেরুকরণকে প্রশ্রয় দিয়ে ফেলে, সেটাকে আমি কোনো অন্যায় বলতে পারি না। কেন পারি না? না, এই মেরুকরণটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কে তোলা হচ্ছে। যে জিনিসটা আমরা যদি স্বীকার না করি, তাহলে আমি আবারও বলতে বাধ্য হব যে সত্যি বাঙালির মতো ভণ্ড জাত আর কেউ নেই। কারণ আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে এই মেরুকরণ কেন একটা গণতান্ত্রিক দেশে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর বিচারটা অর্থনীতির বেসিসে হবে না? কেন ধর্মের বেসিসে হবে? কেন সবার জন্য এক আইন হবে না? কেন আজকে স্বাধীনতার এতগুলো বছর পরেও এক একজনের জন্য এক এক রকম আইন, এক একজনের জন্য এক এক রকম সামাজিক নীতি কেন হবে? কেন আমরা এত বছর পরেও পরস্পর মিশে যেতে পারবো না? কেন আমরা আলাদা আলাদা পাড়ায় বাস করব? কেন আজকে যদি আমরা সাহিত্যিকরা একটা মুসলিম ক্যারেক্টার নিয়ে লিখি, আমাদের প্রচণ্ডভাবে দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় যে বোধহয় এই কোনো রকম সাম্প্রদায়িকতার গন্ধ পেয়ে আমার লেখাটা বাতিল হয়ে যেতে পারে? কেন এই পরিস্থিতি আজও পর্যন্ত বজায় থাকবে?
এবং আছে শুধুমাত্র তার মধ্যে রাজনৈতিক প্ররোচনা আছে বলে। নরেন্দ্র মোদীকে এক্ষেত্রে আমি ব্যতিক্রম বলছি এই কারণে যে তার গায়ে যে সাম্প্রদায়িকতার তকমা লেগেছিল সেইখান থেকে তিনি বেরিয়ে এসেছেন, এবং আমার এই ভরসা ব্যক্তিগতভাবে অন্তত ওনার ওপর আছে, এবং আমি জানি আমার সঙ্গে যাদের যাদের কথা বলবার সুযোগ হয়েছে এই সমস্ত প্রসঙ্গ নিয়ে তাদেরও আছে এই যে তিনি যখন তার যে রাজনৈতিক প্রাজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি, যেভাবে তিনি প্রস্তুতি নিচ্ছেন, যেভাবে তিনি পরিশ্রম করছেন, যেভাবে তিনি একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে সেই রাজ্য ওরিয়েন্টেড ইস্যু নিয়ে কথা বলছেন, তাতে এই ভরসা জাগছে যে নরেন্দ্র মোদী যদি আজকে প্রধানমন্ত্রী হন তাহলে সাম্প্রদায়িকতার দাগ তিনি নিজের গায়ে লাগতে দেবেন না। এইটাই হচ্ছে ভরসার জায়গা। আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মার্জিনালি শেষ করলো তিলোত্তমা। পরের বক্তা বাণীদি। বাণীদি শুরুতেই বলে দিয়েছিলেন যে মেরুকরণে তিনি নেই, বিপক্ষে শুরু করেও পক্ষেও চলে যেতে পারেন। দেখব পক্ষে চলে যাবার একটা সুযোগ স্কোপ যে আমাকে দেয়া হয়েছে তার জন্য আমি সুমনের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে কৃতজ্ঞ এই জন্য যে আপনারা আপত্তি করছেন না। তো কতগুলো সত্য কথা এখান থেকে উঠে এসেছে, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক যে আশা, আমাদের সামাজিক যে আশা ভরসা, আমাদের যে অর্থনৈতিক কতগুলো দুশ্চিন্তা আছে, এইগুলোকে কিন্তু কেউই ঠিক অ্যাড্রেস করছেন না। এবার শুধু অ্যাড্রেস করছেন না বললে ভুল হবে, এরা কিন্তু আমাদের ভুল বোঝাচ্ছেন সমানেই। যাকে বলে আমরা মনে করছি যে প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি সরকারই কিন্তু আমাদের প্রতারণা করেছে। এইটা হচ্ছে আমাদের আজকের অ্যাটিটিউড। আমি অন্তত এইটাই সাধারণ মানুষের মধ্যে প্রত্যক্ষ করেছি যে আজকে এখানে অনেকে পলিটিক্যাল পার্টি রয়েছেন, তারা স্বভাবতই তাদের কাছে তাদের হাতে স্ট্যাটিস্টিক্স অনেক বেশি থাকবে, তারা অনেক বেশি ইতিহাস জানবেন, কিন্তু এই ইতিহাস এবং সংখ্যাতত্ত্ব তারও পরে কিন্তু মানুষের যে অভিজ্ঞতার যে ভূমিটা থাকে, যেটা সাধারণভাবে একটা কি চলছে না চলছে এ সম্পর্কে তার একটা যে জ্ঞান তৈরি হয়ে যায়, প্রাজ্ঞতা তৈরি হয়ে যায়, সেই জায়গা থেকে কিন্তু আমি বলতে পারি যে মানুষের মধ্যে কিন্তু এই অবিশ্বাস ভীষণভাবে দানা বেঁধেছে। কাউকেই কিন্তু কোনো সরকার, কোনো রাজনৈতিক পার্টিকে কিন্তু আজকে মানুষ বিশ্বাস করে না। এবং ওই যে গল্প হলেও সত্যির যে ব্যাপারটা সবচেয়ে শেষে ছিল, সেই বিষয়ে আমি আগের বারে কথা বলতে পারিনি, সেইটা নিয়েই কিন্তু এখন আমি বলতে চাই যে অ্যাসপিরেশনও এখানে এসে মিলে যাবে। গল্প হলেও সত্যি আজকের যে আমাদের মোশন, তার যে শেষ অংশটা, সেটাও এখানে এসে মিলে যাবে। সেটা হচ্ছে আমরা কিন্তু সকলেই ভীষণ আশায় আছি। এই আশার ফলে আমরা করছি কি, একটার পর একটা তাস উল্টে দেখছি যে আমাদের হাতে টেক্কাটা, হরতনের টেক্কাটা আসে কিনা, ইস্কাবরের বিবিটা আসে কিনা, এই সমানে কিন্তু আমরা দেখে যাচ্ছি। এবং এই বদলেরই প্রক্রিয়া হচ্ছে আজকে যেটাকে আপনারা মোদি হাওয়া বলছেন। অবশ্যই মোদি হাওয়া যে নেই তা তো হতে পারে না, আছে ঠিকই, কিন্তু তাকে শেষ পর্যন্ত গ্রহণ করব কি না করব সেটা তার প্রথম কয়েক বছরের যে কাজ হবে। আমার তো মনে হয় যে কেন্দ্রে উনি এসেই যাচ্ছেন, কারণ ইউপিএ সরকার সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছে যাতে একটা বদল হয়, সেখানে একটা পরিবর্তন হয়। এবং তারপরে তিনি এসে তার কি রূপ, তিনি অনেক রূপ আমাদের দেখিয়েছেন। আগে যেটা বলছিলাম যে দাঙ্গাবাজ রূপ, তার ব্যবসায়ী ঘনিষ্ঠ রূপ, তার শিল্পোন্নয়নের প্রতিজ্ঞা করা যে রূপ, এই অনেক রূপ আমরা তার দেখেছি। এখন সরকারে এসে তিনি কি রূপ দেখাবেন তার উপর নির্ভর করছে যে আমরা আর আশা করতে পারি কি না, আমাদের স্বপ্ন সফল হবে কি না। আমরা গল্প, সমস্ত জিনিসটাকেই গল্প বলে মনে করছি, কোনো জিনিসকেই আমরা ভরসা করতে পারছি না। সেই অবস্থায় কোনো আলোকের পথ, আলোকের দিশারি কোথাও আমাদের জন্য আছে কি না, সেটা তখন আমরা বুঝতে পারবো। তার আগে পর্যন্ত কিন্তু বোঝবার কিচ্ছু নেই। অনেক ধন্যবাদ বাণীদি। এবার আমাদের শেষ রাউন্ড, খুব সংক্ষিপ্ত রাউন্ড, নোট অফ ডিসেন্ট রাউন্ড, আসলে ফ্রি স্টাইল রাউন্ড। অনেকক্ষণ ধরে বাবুল উসকুস করছে কিছু বলার জন্য। না, ঠিক তা না, আমি একটা জিনিসই বলবো, আমার যা বলা হয়ে গেছে। প্রথমত হচ্ছে যে আপনারা জানেন তো এগেনস্ট দ্য মোশন আছেন, কিন্তু আপনারা কিন্তু 5-3 হেরে গেছেন। কারণ উনি যে মুহূর্তে পক্ষে বলতে আরম্ভ করলেন, আপনারা তিনজনই সুমনদার দিকে তাকালেন এবং বললেন যে এটা কি হচ্ছে। তো এইটাকেই বলে হাওয়া, দিস ইজ হাওয়া। এই যে
ফর দ্য মোশন, এগেনস্ট দ্য মোশনে বসে আমাদের পক্ষে বলা, এটাই তো হাওয়া, এটাই তো। আর হাওয়া নিয়ে আমাকে বিশেষ কিছু বলবেন না, ইন অল ইমমডেস্টি আই হ্যাভ লট অফ ফ্যান্স, তো হাওয়া ব্যাপারটা আমি মোটামুটি ভালোই বুঝি, আর তার ডিফারেন্স এসির সঙ্গে কি সেটাও বুঝি। আর নিয়ম আপনারা ভাঙতেই পারেন, সবাই নিয়ম ভাঙছেন, আমি যে কেন ভাঙলাম না আমি জানি না, ভাঙতেই পারেন। বিকজ স্টেজের উপর যদি আমাকে 3 ঘন্টা পুলিশ ইন্টারোগেশনের সামনে পড়তে হয়, ইটস অ্যাবাউট সেলফ রেসপেক্ট। আর আমি স্টেজের উপর বলতে পারি, আমি বলছি আর বলবেন মলয় ঘটক, যদি প্রশাসনের কোনো মন্ত্রী, আমার এই ক্লিপিংটা খুব ভালো লাগে, আমি এটা আমার মনটা হালকা করার জন্য নাকি, প্রশাসনের কোনো ব্যক্তি যদি নির্দল প্রার্থীর এগেন্সে কিছু বলেন, আমি বলছি বোম মারুন, বোম, এটা বলে যদি পার পা দিয়ে যায়, আমি বলছি বোম মারুন, আপনারা যদি কোনো আমাদের একটাই জোড়া ভুল, আমাদের তৃণমূল, আর এর বাইরে কোনো নির্দল প্রার্থী যদি কোনো ভোটে দাঁড়ায়, প্রশাসনের কোনো ব্যক্তি যদি তাকে আলো করে, তাহলে বোম মারুন, আমি বলছি বল তার বাড়িটা ভেঙে জ্বালিয়ে দিন। এই যে ব্যাপারটা, এটা আপনাদের একটা কি বলবো রাজনৈতিক সম্পত্তি হয়ে গেছে, একটা অধিকার, একটা সুন্দর হাওয়ায় আপনারা বাস করছেন, যা কিছু করা যায়, ভাঙার কোনো ইয়ে নেই। এই যে ব্যাপারটা, এভাবে বড় হওয়া তো যায় না, আপনারা একটু বড় হয়ে গেছেন, কিন্তু আমাদের তো বড় হতে হবে, সেই জন্য আমাদের খোলা হাওয়ায় সংস্কৃতি দিন। এই হাওয়াটা আছে, এটা যে 5 দিনে আমরা মেনে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ বাণীদি, আপনার বাণী বড় ভালো লাগলো, থ্যাংক ইউ। মানব, আমি জানি না বাবুলের বক্তৃতার শেষ অংশ বাদশাকে প্রভোগ করছে কিনা, ওর জামার রং পাল্টে আসল রং দেখানো, এই 5 দিনের হিসেবটা খুব অস্থায়ী হিসেব। আমি তিলোত্তমাকে লক্ষ্য করেই আমি বলবো, প্রথম রাউন্ডে আমি একটু সমালোচনার ভঙ্গিতে বলেছিলাম, এবার আপনাকে প্রশংসার ছলে একটা কথা বলি। আপনার এই কথাটা আমাকে কেন সবাইকে স্পর্শ করেছে। কেন বিভাজন থাকবে, কেন আমরা এক হব না? আমার শুধু জিজ্ঞাসা, এটা যদি সত্যি করতে চাই, আমরা যারা বড়, আমরা যারা সংখ্যা গুরু, আমাদেরই তো এগিয়ে যেতে হবে। এই তাগিদটা তো যারা সংখ্যায় অল্প তাদের থেকে আসবে না, তাদের কনফিডেন্স জেনারেট তো আমরা করব। আমরা যদি পাকিস্তানে চলে যাও বলে তাদেরকে হুমকি দিই, তাদের প্রতি ঘৃণা সেটাই, আমরা এক হতে পারবো না। প্র্যাকটিক্যালি যদি বলেন যেদিকে যাচ্ছে, যদি এটাই হয় নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হলেন, তাতে ভীষণ উৎসাহিত হবে সীমান্তের ওপারে থাকা এপারে থাকা মৌলবাদীরা। একটা মারমার কাটকাট আবহাওয়া তৈরি হয়ে যাবে, যেটা আমাদের দরকার। কি পাকিস্তানের বিরুদ্ধে জিঙ্গোইজম কি আমাদের দরকার, না ডেভেলপমেন্টটা আমাদের দরকার? এই তিক্ততাগুলো আমাদের সামগ্রিকভাবে দেশকে পিছিয়ে দেবে। আর আমার শ্রোতাদের কাছে একটা অনুরোধ, আপনারা বিবেচনা করবেন, ভোট দেওয়া হয়ে গেছে, কাজে ভোটে তার প্রতিফলন পড়বে না, তাও চিন্তার জন্য বলি, লড়াইটা রাজনীতির লড়াই, কিন্তু প্রধানমন্ত্রী ইন্ডিভিজুয়াল ম্যাটার্স। এই গোটা প্রচার শুনে কি কখনো মনে হলো নরেন্দ্র মোদী যথেষ্ট প্রাজ্ঞ, দেশের ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল, দেশের সংস্কৃতিটা জানে? তার ভাষা চয়ন দেখে কি কখনো মনে হলো যে এই মানুষটি সবাইকে নিয়ে চলতে পারে? তার বিতর্কের ইস্যুগুলো দেখে কি মনে হলো সত্যি সত্যি ইনি আমাদের অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন? নাকি দেশ একটা রাজনীতির দিক থেকে কোয়ালিটেটিভ ডিটোরিয়েশন হবে? ভবিষ্যৎ ভারতবর্ষকে কি মোদি মমতারাই চালাবে, নাকি ভারতবর্ষ একটি সভ্য রাজনীতির দিকে এগোবে? এই প্রশ্নটা আপনারা একটু বিবেচনা করুন। এবার বিপক্ষের বক্তাদের মধ্যে আরও ভাগ হতে পারে, আমি আর সেই দিকে যাচ্ছি না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা কি ভেবেছেন সেটা তো কিছুক্ষণের মধ্যেই, কিছু দিনের মধ্যে, কিছু ঘন্টার মধ্যেই আমরা বুঝতে পারবো। বিতর্ক সভার রীতি হচ্ছে যে এখানেই পক্ষ বিপক্ষ কে জিতলো সেটা ঘোষণা করে দেয়া, কিন্তু সত্যি সত্যি আমাদের বাংলা কি মডিফাইড হবে? এই প্রশ্নের উত্তর এই বিতর্ক সভা থেকে পাওয়া যাবে না, পাওয়া যাবে একটা বিশেষ সময় থেকে, একটা বিশেষ তারিখ থেকে, সেটা আপনারা সবাই জানেন, 16ই মে। এবং এই প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারবেন বাংলার 9 কোটি সাধারণ মানুষ। মধ্যখান থেকে আমরা যেটা পেলাম, আপনাদের সঙ্গের আনন্দ, একটা উপভোগ্য সন্ধ্যা, একটা জমজমাট বিতর্ক চেষ্টা করলাম আপনাদের উপহার দিতে। আপনারা ভালো থাকবেন আর চোখ থাকুক এবিপি আনন্দ।